জি, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা ইনশাল্লাহ আমাদের আন্তর্জাতিক বিষয়াবলীর আজকে লিখিত গাইডলাইন ক্লাসটা দেখব। আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য লিখিত গাইডলাইনে আমাদের একটাই ক্লাস, তো একটা ক্লাসে ইনশাল্লাহ হয়ে যাবে সুন্দর মতো আজকে। তো আজকে আন্তর্জাতিক বিষয়াবলীতে আমি আপনাদের কি কি পড়তে হবে, কোন কোন এম্পেরিক্যাল কোশ্চেনগুলো পড়তে হবে, এছাড়া পলিসি ব্রিফ বা হচ্ছে প্রবলেম সলভিং কোনগুলো দেখতে হবে, এছাড়া হচ্ছে অনেকেই মানে অনেক কমেন্ট করেছেন যে আমার খাতার লেখার কোন একটা ধাঁচ বা যদি টুকটাক কোনো নোট এটা যদি শেয়ার করা সম্ভব হয় আপনাদের সাথে। তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য আমি যা একটু টুকটাক লিখেছিলাম সেটাও ইনশাল্লাহ চেষ্টা করব আমি আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য। কেমন? আচ্ছা, তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আসলে 100 নম্বর আপনারা সবাই মোটামুটি জানেন। বিসিএস লিখিতর 900 নম্বরের মধ্যে 100 নম্বর, এই 100 নম্বরে অনেকেই আছেন অনেক ভালো নাম্বার পান, এবং রিসেন্ট বিসিএসগুলোতে কোশ্চেনের প্যাটার্নের কিছু চেঞ্জও আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে দেখা দিয়েছে। তো এক্ষেত্রে আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর রিসেন্ট বিসিএসে কী কী ট্রেন্ডের চেঞ্জ হচ্ছে, কোন বিষয়গুলোতে আমাদের আসলে গুরুত্ব দেওয়া দরকার এবং কোনগুলোই আসলে একদম শুরুতে পড়ে ফেলা দরকার, এই বিষয়গুলো ইনশাল্লাহ আজকের ক্লাসে একদম পুরোপুরি থাকবে। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার এই ক্লাসে আমি যেই জিনিসগুলো আপনাদেরকে পড়তে বলবো অন্তত সেগুলো পড়ার আগে আপনারা অন্য কোনো কিছু পড়তে যাবেন না। আন্তর্জাতিক বিষয়াবলী বা বাংলাদেশ বিষয়াবলী যেই সাবজেক্টগুলোই আমি হচ্ছে আপনাদেরকে গাইডলাইন ক্লাসে প্রথমে আমি আপনাদেরকে যেই বিষয়গুলোর তে জোর দিতে বলছি বা যেই বিষয়গুলো আমি গুছিয়ে দিচ্ছি, এগুলো আগে আপনারা শেষ করার চেষ্টা করবেন, তারপর হচ্ছে বাদবাকি জিনিসগুলো আপনারা দেখবেন। আমার ভয়েস এবং হচ্ছে আমার স্ক্রিন ঠিকঠাক মতো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আশা করি। আপনারা কাইন্ডলি একটু যে কোনো একজন একটু কমেন্ট করে জানাবেন যে সাউন্ড এবং ভিজুয়াল ঠিক আছে কিনা। আচ্ছা, প্রথমে একটা প্রশ্নটার উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে গ্রন্থ সমালোচনা যদি প্রকাশনার বিষয়ক তথ্য আপনার জানা না থাকে সেক্ষেত্রে আপনি এটা ডেফিনেটলি বানিয়ে উত্তর করবেন না, এটা আপনি স্কিপ করবেন। প্রকাশনা বিষয়ক তথ্য আপনি স্কিপ করবেন, কারণ ওই জায়গায় আপনার ভুল তথ্য দিলে স্যারের ইমপ্রেশন খারাপ হবে এবং মনে করবে যে অন্যান্য যে কাহিনীটা আপনি লিখছেন সেটাও আপনি ভুল তথ্য দিচ্ছেন। আচ্ছা, যেটা আমি আজকে বললাম, আজকে ক্লাসে আমাদের আন্তর্জাতিক বিষয়াবলীর মূল যে আলোচনা সেটাও থাকবে, পাশাপাশি আমার খাতার কিছু অংশ যেগুলো হচ্ছে হয়তো আমি ছোটোখাটো কিছু নোটের মতো কিছু করেছিলাম, বা আসলে এটা দেখানোর উদ্দেশ্য এটা না যে আমার নোটগুলো আপনাদের সাথে শেয়ার করা, এটার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে আপনারা নিজেরা কিভাবে নোট করতে পারবেন বা আপনারা কি নিজেরা কিভাবে আসলে নোটগুলো করবেন বা লিখবেন, সেই বিষয়গুলো আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের দিনে। তো আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের মোটামুটি মাঝখানে 3 দিন 4 দিন একটু গ্যাপ হয়ে গিয়েছে ব্যস্ততার কারণে। যাই হোক, আজকে আন্তর্জাতিক বিষয়াবলীতে প্রথমে আমি যদি বলি যে আন্তর্জাতিক বিষয়াবলীর মানবন্টনের মধ্যে আপনারা সবাই জানেন যে কনসেপচুয়াল ইস্যুস এখানে 40 মার্ক থাকে এবং 10টা কোশ্চেন উত্তর করতে হয়, প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে 4 নম্বর করে। তো 4 নম্বরের জন্য প্রতিটা কোশ্চেনের জন্য আপনারা হচ্ছে মানে 10টা কোশ্চেন আপনাদেরকে এখানে উত্তর করতে হবে, এবং এগুলো একটু ছোটো প্রশ্ন টাইপের, মানে অত বেশি ইলাবোরেট লিখতে হয় না সাধারণত। 4 নম্বরের জন্য 1 পেজ 1.5 পেজ হচ্ছে মোর দেন ইনাফ। এইখানে মোটামুটি 10টা 11টা বা 12টা কোশ্চেন সাধারণত দেওয়া থাকে, কিন্তু রিসেন্ট বিসিএসগুলোতে দেখা যাচ্ছে যে কোনো ধরনের কোনো অ্যাডিশনাল অপশন ছিল না, কোনো অ্যাডিশনাল অপশন দেওয়া ছিল না, অর্থাৎ আপনাকে যে 10টা কোশ্চেনের উত্তর করতে হবে সেই 10টা কোশ্চেনই আপনাকে দেওয়া থাকবে এবং এই 10টা কোশ্চেন থেকেই কিন্তু আপনাকে উত্তর করতে হবে। তো এই বিষয়টা হচ্ছে আগে যেমন একটু সুবিধা ছিল যে দু একটা কোশ্চেন একটু আনকমন পড়লেও আসলে লেখা যেত, কিন্তু এখন হচ্ছে কোনো একটা কোশ্চেন আনকমন মানে পড়লে আরেকটা অপশনে যাওয়া যেত, এখন আর সেই সুযোগটা নাই। আরেকটা হচ্ছে এম্পেরিক্যাল ইস্যুসে অ্যাকচুয়ালি একটু বড় প্রশ্ন টাইপের, এখানে হচ্ছে 3টা প্রশ্নের উত্তর করতে হয়, আপনারা জানেন প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে 15 মার্ক করে, 3 15 45। এবং আমার কাছে মনে হয় যে এটা আসলে একটা হিউজ মার্ক তোলার স্কোপ আর কি, এম্পেরিক্যাল এবং প্রবলেম সলভিং এই দুটো জায়গা। প্রবলেম সলভিংয়ে বা পলিসি ব্রিফে এইখানে হচ্ছে আমরা দেখেছি যে
মোটামুটি 41 পর্যন্ত মোটামুটি একটু কন্টিনিউ করেছে প্রবলেম সলভিং বা পলিসি ব্রিফ, বাট এরপরে আসলে প্রবলেম সলভিং বা পলিসি ব্রিফ আসলে আসে না। এখন হচ্ছে এম্পেরিক্যাল ইস্যুজের মতো বড় যে কোশ্চেন, সেই বড় কোশ্চেনই কিন্তু এখন সাধারণত আসে। তো সেক্ষেত্রে আপনারা জাস্ট প্রবলেম সলভিং বা পলিসি ব্রিফের জাস্ট ফরম্যাটটা আপনারা দেখে রাখবেন, যদি আসে তাহলে ওটাকে ওই ফরম্যাটে লিখবেন, আদারওয়াইজ হচ্ছে আপনাদের বড় প্রশ্ন লিখবেন। তো এই বড় প্রশ্নের ক্ষেত্রে আমার মতে একটা একটা সুবিধা আছে, কারণ প্রবলেম সলভিং বা পলিসি ব্রিফ আসলে আপনাকে একটা কাঠামোর মধ্যে লিখতে হয়, এবং আপনি যদি নর্মালি যে কোনো একটা বড় প্রশ্ন আসে, আপনি কিন্তু আপনার আঙ্গিকে অনেকগুলো পয়েন্ট আপনি আপনার নিজের মতো করে যুক্ত করে কিন্তু আপনি আসলে লিখতে পারবেন। আচ্ছা, তো আমরা প্রথমে দেখি যে আমাদের সময় কেমন থাকবে তাহলে। যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হচ্ছে 300 মার্ক, সরি 100 মার্ক এবং 3 ঘন্টার সময়, তাহলে আপনি প্রত্যেক 4 নাম্বারের জন্য আপনি অ্যাট বেস্ট আসলে আপনি 7 মিনিট আপনি সময় ব্যয় করতে পারবেন, এর বেশি না। এবং 15 নাম্বারের যে বড় কোশ্চেন আছে সেগুলোর জন্য আপনি 25 মিনিট করে নেবেন। অর্থাৎ 15 নাম্বারের যে বড় প্রশ্নগুলো আছে সেগুলোর জন্য মোটামুটি 25 মিনিট, 25 মিনিট বেশ ভালো সময়, মোটামুটি বেশ ভালো লিখতে পারবেন। আর হচ্ছে ছোট প্রশ্নগুলোর জন্য 4 নাম্বারের জন্য 7 মিনিট। অ্যাপারেন্টলি বাংলাদেশ বিষয়াবলীর জন্য যে সময় বরাদ্দ থাকে, যে 5 নম্বরের জন্য 6 মিনিট, এখানে 4 নম্বরের জন্য 7 মিনিট। অর্থাৎ আপনি আন্তর্জাতিক বিষয়াবলীতে আপনি সময়টা তুলনামূলকভাবে বেশি পাবেন। বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলীতে আপনি যে কোনো কোটেশন আপনি ইংরেজিতে ব্যবহার করতে পারবেন। আমি একটু প্রশ্নের উত্তর দিচ্ছি মাঝে। আপনি যে কোনো প্রশ্নের উত্তর আপনি ইংরেজি কোটেশন ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানের যে 10টা কোশ্চেন, প্রথমে আমি বলবো কনসেপচুয়াল ইস্যুজে 10টা কোশ্চেন থাকে, এবং 10টা কোশ্চেনের মধ্যে সাধারণত দেখা যায় যে ইন জেনারেল কোশ্চেনগুলো পড়লে সাধারণত 7টা 8টা কমন পড়ে যায়, এবং বাকি যে একটা দুটা কোশ্চেন, এই একটা দুটা কোশ্চেন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এটা আপনার জন্য যেটা আনকমন পড়ে সেটা ম্যাক্সিমামের জন্যই আসলে আনকমন পড়ে। তো এটা নিয়ে অত বেশি ভয় পাওয়ার কিছু নেই, ওগুলো একটু কমন সেন্স থেকে লেখার চেষ্টা করতে হয়। বাট মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 10টা থেকে 7 থেকে 8টা আসলে আপনি ইন জেনারেল বাজারে যে বইগুলো আছে সেই বইগুলোর যে কনসেপচুয়াল ইস্যুস, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেগুলো দেখলে মোটামুটি আপনি পাবেন। আচ্ছা, আর বাকি যে 1-2টা, এই বাকি 1-2টা যদি আপনি একটু কষ্ট করে যে যে কোনো একটা সম্পাদকীয় মানে সাময়িকী, যেটা আপনাকে এমনিতেও পড়তে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী বা বাংলা বা অন্যান্য সাবজেক্টগুলোর জন্য যেটা পড়তে হচ্ছে, সেটার দিকে যদি একটু খেয়াল রাখেন, তাহলে বাকি 1-2টার মধ্যেও দেখবেন যে আপনি হয়তোবা ভালো কমন পাবেন। আচ্ছা, এবার একটু আসি যে আমরা একটু কোশ্চেনগুলো যদি একটু তাকাই। কনসেপচুয়াল ইস্যুসে আপনারা জানেন বেশ কয়েকটা চ্যাপ্টার আছে। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের দিকে একটু তাকাবো যে বিগত বিসিএসে কেমন প্রশ্ন এসেছে, এবং আহ, এগুলো থেকে আসলে মানে কি আসলে আমাদেরকে অ্যান্সার করতে হবে। খুবই চমৎকার একটা কোশ্চেন করেছেন, যে শ্যাডো প্যান্ডেমিক একটা কোশ্চেন এসেছিল 41তমতে। এটা মোরললেস ম্যাক্সিমামই যারা এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি অ্যান্সার করার মানে অ্যাটেম্প্ট করছে, তারাই আসলে মানে খুবই ভুলভাল লিখছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে খুবই ভুলভাল লিখছে, এবং মানে ওই শ্যাডো প্যান্ডেমিক কোশ্চেনটা কিন্তু ম্যাক্সিমামের জন্যই আনকমন ছিল, আমার জন্য আনকমন ছিল। এখন আমার বইয়ের ক্ষেত্রে আমি হচ্ছে ওই কনফিডেন্সের একটা বই শুরুতে বের হয়েছিল কনসেপচুয়াল ইস্যুজের জন্য। প্রথমে আমি ওই বইটা দেখেছিলাম, ওই বইটা দেখে আমার কাছে মনে হয়েছিল যে আহ, যে ওইটা হয়তো বা মানে পড়ে শেষ করা যাবে খুব দ্রুত। ওইখান থেকে একটু বেসিক কিছু আইডিয়া নিয়েছিলাম। দেন হচ্ছে অ্যাসিউরেন্স বইটা ছিল, সেই সাথে হচ্ছে পরবর্তীতে ভিউ পাবলিকেশনসের যে বইটা, সেই বইটাও সাথে রেখেছিলাম। কনফিডেন্সের হ্যান্ড নোট মোটামুটি কালেকশানে ছিল, বাট আসলে এটা ওভাবে দেখতে পারিনি। উত্তরণের হ্যান্ড নোট ওটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে যে আহ, যে ভিউ পাবলিকেশনসের যে বইটা, সেটারই অনেকটা অনুরূপ। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে ওইটা থেকে অনেক অনেক কন্টেন্ট নেওয়া। তো আপনি ইন জেনারেল হচ্ছে অ্যাসিউরেন্স এবং সাথে হচ্ছে ভিউয়ের যে বইটা, সেটা যদি একটু দেখেন তাহলে হচ্ছে হয়ে যাবে। আচ্ছা, তো বাজারের প্রচলিত যে বইগুলো, সেগুলোতে তো আসলে অনেক অনেক আসলে কোশ্চেন থাকবে, অনেক অনেক কন্টেন্ট থাকবে, ওগুলো তো এত কিছু দেখা আসলে আমাদের পক্ষে সম্ভব না। তো সেখান থেকে অ্যাটলিস্ট মিনিমাল কোন বিষয়গুলো আপনি আগে দেখবেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ ফিক্স করে দিব। আপনি ম্যানুয়ালের একটা আন্তর্জাতিক বিষয়াবলী বই আছে, এটাও মোটামুটি খারাপ না।
কিন্তু মানে একদম আপ টু দ্য মার্ক আমার কাছে মনে হয়নি। জানি না রিসেন্ট 1-2 বছরের মধ্যে ওরা কোনো খুব একটা বেশি বড় ধরনের আপডেট করেছে কিনা, বাট লাস্ট আমি যতটুকু দেখেছিলাম মোটামুটি আমার কাছে মনে হয়েছিল। আপনারা সেটাও দেখতে পারেন। কনসেপচুয়াল ইস্যুজে প্রথম আমাদের যে চ্যাপ্টার, সেটা হচ্ছে আমি এখন চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করব এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আপনাদের কি কোশ্চেন অ্যাকচুয়ালি একদমই দেখতে হবে সেইটাও আমি আপনাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করব। যেমন হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এটা হচ্ছে বিগত বিসিএসগুলোতে সবচেয়ে অবহেলিত একটা চ্যাপ্টার। তেমন একটা কোশ্চেন আসে না, আপনি দেখতেই পাচ্ছেন 40তমতে একটা কোশ্চেন এবং 37তমতে একটা কোশ্চেন আসছিল। এখান থেকে বেসিক্যালি মোটামুটি তিনটা কোশ্চেন একটু দেখতে হয়। এক নাম্বার হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স, এই দুটোর মধ্যে সম্পর্ক বা এই দুটোর মধ্যে আসলে মানে মানে পার্থক্য বা এই দুটোর মধ্যে সম্পর্ক আসলে কি। আরেকটা হচ্ছে গেম থিওরিটা কি, গেম থিওরিটা পড়বেন খুব ভালো করে। গেম থিওরিটা মোটামুটি মানে ভালো একটা কোশ্চেন, এটা আসুক বা না আসুক অবশ্যই ভালো করে পড়বেন। আরেকটা হচ্ছে উদারতাবাদ এবং বাস্তববাদ, এই দুটার মধ্যে ডিফারেন্সটা আপনারা দেখবেন। মোটামুটি ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই চ্যাপ্টার থেকে এর বাইরে তেমন কিছু দেখার প্রয়োজন নেই। আরেকটা ভিউ পাবলিকেশনসের যে বইটার কথা বলেছি, হ্যাঁ ওটা হচ্ছে বেসিক ভিউ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে বইটা, সেটার কথা বলেছি, ওটার রিটেনের যে বইটা। দেন সেকেন্ড যে কোশ্চেন কনসেপচুয়াল ইস্যু, সেটা হচ্ছে অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড। অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড এই চ্যাপ্টারটা আসলে বেশ গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে মোটামুটি এই চ্যাপ্টারটা মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে যদি ম্যানুয়াল যে বইটা, সেই বইটা যদি আপনাদের রিসেন্ট টাইমে যদি একটু আপডেট হয়ে থাকে, আমি চেষ্টা করব ওই বইটাও একটু দেখার জন্য। আমি দেখে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। বাট আপনাদের কাছে যদি মোটামুটি একটু আপডেটেড মনে হয় অন্যান্য বইগুলোর তুলনায়, ডেফিনেটলি আপনারা ফলো করতে পারেন। আচ্ছা, এখান থেকে মোটামুটি প্রত্যেক বিসিএসে একটা দুটা কোশ্চেন আসে এবং আপনারা দেখতে পাচ্ছেন 38তম বিসিএসে 4টা কোশ্চেন এসেছে, 43তম বিসিএসে 4টা কোশ্চেন এসেছে, 44তমতে 2টা কোশ্চেন, মোটামুটি আবার 36তমতে 3টা কোশ্চেন। তো এখান থেকে মোটামুটি বেশ ভালো কোশ্চেন হয়, তার মানে এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে মোটামুটি আপনারা রাষ্ট্র বিষয়ক জিনিসগুলো দেখবেন, আধুনিক রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্রের উপাদান সংজ্ঞা, দেন হচ্ছে বিভিন্ন ধরনের রাষ্ট্রের ক্লাসিফিকেশন এখান থেকে দেখতে হয়। আমি এখানে গুরুত্বপূর্ণ যে ক্লাসিফিকেশনগুলো সেগুলো দিয়ে রেখেছি, যেমন ডিফ্যাক্টো, ডিজুর, তৃতীয় বিশ্ব কিংবা চতুর্থ বিশ্ব, বাফার স্টেট, ওয়েলফেয়ার স্টেট, স্যাটেলাইট স্টেট, রোগ স্টেট, সাউথ স্টেট, অ্যানেক্স ওয়ান, এলডিসি, এলডিসি গ্র্যাজুয়েশনের শর্ত, ডিপ স্টেট, রাম স্টেট, দেন হচ্ছে ব্যানানা রিপাবলিক। এই যে মানে বিভিন্ন ধরনের রাষ্ট্রের ক্লাসিফিকেশনে দেখবেন, আপনাদের বইয়ে আরও অনেক কিছু হয়তো বা পাবেন, বাট এইগুলো অন্তত মানে খুব ভালো করে পড়বেন, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে আপনাদের রাষ্ট্রীয় কর্মক এবং অরাষ্ট্রীয় কর্মক এই দুটোর মধ্যে রিলেশন বা এই দুটোর মধ্যে পার্থক্যটা একটু আপনাদের দেখতে হবে। দেন হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি এবং ট্রান্সন্যাশনাল কোম্পানি, এমএনসি এবং টিএনসির মধ্যে পার্থক্য, চিপ 4, G20, ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন সংস্থার কাজ। ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে আপনারা জানেন যে বিভিন্ন অনেকগুলো সংস্থা আছে, এদের বিভিন্ন সংস্থার যে কাজগুলো সেগুলোটা দেখবেন। এছাড়া হচ্ছে আইএমএফ, এবং আইএমএফের হচ্ছে আপনারা জানেন যে এসডিআর থাকে, যেটা হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস, আরেকটা থাকে হচ্ছে স্যাপ, যেটা স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম। এই দুটোর সম্পর্কে জানবেন, কারণ হচ্ছে বাংলাদেশ কিন্তু আইএমএফ থেকে যে লোন নিয়েছে, এই লোনটা কিন্তু এখনও চলছে এবং আইএমএফ কিন্তু একটা নির্দিষ্ট সময় পরপর বাংলাদেশকে ইভালুয়েট করছে যে এই জায়গাগুলোতে আসলে বাংলাদেশ ঠিকঠাক মতো এগোতে পারছে কিনা। তো এই পার্সপেক্টিভে এটা এখন পর্যন্ত প্রাসঙ্গিক। তো এখান থেকে মোটামুটি দেখেন এই অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড থেকে আপনারা এই কোশ্চেনগুলো দেখে ফেলবেন, এগুলো মোটামুটি বেশ ভালো গুরুত্ববহ। দেন হচ্ছে আপনাদের এরপরে সেকেন্ড যে মানে কী বলে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার, সেটা হচ্ছে পাওয়ার অ্যান্ড সিকিউরিটি। এবং আপনারা এটা বলার কোনো অপেক্ষা রাখে না, রিসেন্ট বিসিএসে যদি আপনারা ট্রেন্ড দেখেন, পাওয়ার অ্যান্ড সিকিউরিটি থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে। 38তমতে 7টা কোশ্চেন আসছে পাওয়ার অ্যান্ড সিকিউরিটি থেকে, যেটা আসলে খুবই মানে ইনসেইন লেভেলের, মানে অনেক অনেক। হ্যাঁ, আচ্ছা, তো এখানে এই জন্য আমাদেরকে এই চ্যাপ্টারটা খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। আর একটা হচ্ছে কনসেপচুয়ালের লেখার ক্ষেত্রে আসলে আমাদের কিভাবে লেখা দরকার বা হচ্ছে কোন বিষয়গুলো ফোকাস রাখা দরকার। আমি দুইটা জিনিস করব, সেটা হচ্ছে আপনারা মানে অনেকেই রিকোয়েস্ট করেছেন, যেটা হচ্ছে আমার খাতার যে টুকটাক যে নোট আমি করেছিলাম, একদম কমপ্লিট নোট না, যে টুকটাক নোট করেছিলাম, যাতে করে আপনারা নোট কিভাবে করবেন সেটার একটা আসলে আইডিয়া পান। এবং আমার কিছু মডেল টেস্টের, এবং দুর্ভাগ্যজনক নাকি সৌভাগ্যজনক আমি আসলে জানি না, আমি আসলে ফুল মডেল টেস্ট একটাও দিতে পারিনি, মানে কোনো বিসিএসের আগেই ফুল মডেল টেস্ট, লাইক বাংলার একটা সম্পূর্ণ মডেল টেস্ট অথবা ইংরেজির একটা সম্পূর্ণ মডেল টেস্ট আসলে আমার দেওয়ার সুযোগ হয় নাই।
তো এই জন্য আমি ফুল মডেল টেস্টের আমি আপনাদের খাতা শেয়ার করতে পারছি না, বাট হচ্ছে যেই মানে কম্বাইন বা ছোটোখাটো যে মডেল টেস্টগুলো আমি দিয়েছিলাম সেগুলোর খাতাও আমি আপনাদেরকে, আমার লেখাটা আমি আপনাদেরকে দেখাবো, যাতে করে হচ্ছে আপনারা এখান থেকে মোটামুটি একটা আইডিয়া পান যে আসলে কীভাবে আমি প্রেজেন্ট করেছিলাম, হয়তো বা আপনারা সেরকম বা তার থেকে ডেফিনেটলি আরও অনেক সুন্দরভাবে আপনারা রিপ্রেজেন্ট করতে পারবেন। আরেকটা হচ্ছে আমার কনসেপচুয়ালের যে নোট, আমার কনসেপচুয়াল পার্টে আমি যতটুকু করেছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে আজকে তো আমি আপনাদেরকে দেখাবো এবং আমি আপনাদেরকে ইনশাল্লাহ এটা দিয়ে দিব ড্রাইভে। আচ্ছা, কনসেপচুয়ালে 4 নংয়ের জন্য হাফ পেজ ইনফো থাকে অনেক সময়, এত ছোট হাফ পেজ না, অ্যাকচুয়ালি কনসেপচুয়ালের জন্য 4 নম্বরের জন্য মোটামুটি 1 থেকে 1.5 পেজ আসলে লেখাটা হচ্ছে সেফ। 1 থেকে 1.5 পেজ মোটামুটি আপনারা একটু লেখার চেষ্টা করবেন। তো যেটা বললাম ওই যে আমি মোটামুটি আজকের কি কি আপনারা পড়বেন না পড়বেন, যদিও এখানে পিডিএফে আমি সবগুলো কম্পাইল করে রেখেছি, এখান থেকে আপনারা দেখতে পারবেন। তারপর আমি একটু একবার করে বলে দিয়ে তারপর হচ্ছে আমি আমার এই যে এখানে আমি খাতার মানে বসে বসে খাতার সব পিডিএফ বানাইছি এই মাঝখানের এই সময়টাতে একটু সময় করে। তো এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, তাহলে হয়তো বা যদিও আমার হাতের লেখা অত বেশি আসলে সুবিধাজনক না, তারপরও আশা করি মোটামুটি একটা আইডিয়া পাবেন যে মানে কতটুকু লিখতে হয় বা কিভাবে আসলে লিখতে হয়, বা কোটেশন বা এই বিষয়গুলো আসলে কোন জায়গায় দেওয়া উচিত বা কোন জায়গায় দিলে ভালো হয়, এই বিষয়টা ইনশাল্লাহ আপনারা কিছুটা ইনশাল্লাহ আইডিয়া পাবেন। তো আবার ফিরে যাই কনসেপচুয়াল ইস্যুসে, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে পাওয়ার অ্যান্ড সিকিউরিটি। পাওয়ার অ্যান্ড সিকিউরিটির মধ্যে হচ্ছে আমরা আপনারা দেখবেন প্রথমত হচ্ছে ন্যাশনাল পাওয়ার, দেন হচ্ছে আপনার স্থায়ী এবং অস্থায়ী উপাদান কি, জাতীয় শক্তির হার্ড পাওয়ার, সফট পাওয়ার, স্মার্ট পাওয়ার, সুপার পাওয়ার। এই পাওয়ারগুলার হচ্ছে আপনারা ডেফিনেটলি উইথ এক্সাম্পল, আপনারা হচ্ছে প্রত্যেকটার এক্সাম্পল সহ দিতে হবে, শুধুমাত্র সংজ্ঞা দিলে আসলে যথেষ্ট না, অবশ্যই এক্সাম্পল সহ দিতে হবে। প্যারাডাইম শিফট, ব্যালেন্স অফ পাওয়ার, ব্যালেন্স অফ টেরোরিজম, হার্ড ল এবং সফট ল, এটা হচ্ছে হার্ড পাওয়ার সফট পাওয়ারের মতোই আর কি অনেকটা। মোটামুটি আপনারা কনসেপ্টগুলো একবার যদি পড়ে ফেলেন তাহলে বুঝতে পারবেন। আরেকটা হচ্ছে আপনারা পাওয়ার অ্যান্ড সিকিউরিটির মধ্যে আন্তর্জাতিক সমুদ্র আইন, 9 লাইন অথবা নর্থ স্ট্রিম পাইপলাইন, স্ট্রিং অফ পার্লস, এগুলো মোটামুটি বেশ আলোচনায় আসে সবসময়। পেপার পত্রপত্রিকা আপনারা যদি পড়েন দেখবেন যে এই টার্ম বা এই টার্মিনোলজিগুলো আপনারা খুব প্রায়শই পাবেন, সো এটা দেখতে হবে। আরেকটা হচ্ছে আপনাদের আইপিএস, কোয়াড এবং এফওআইপি স্ট্র্যাটেজি বা ইউএস, এটা হচ্ছে অস্ট্রেলিয়া, ইউকে এবং ইউএসের একটা সংগঠন, একটা সামরিক সহায়তা, একটা মানে একটা জোট আপনারা বলতে পারেন এই ইউকেস। আচ্ছা, এছাড়া এখান থেকে দেখবেন আপনারা নিরস্ত্রীকরণ এবং অস্ত্র নিয়ন্ত্রণ, আর সেই সাথে হচ্ছে S-400 ICBM, আয়রন ডোম, ফুড সিকিউরিটি, এবং আমাদের হচ্ছে বর্তমানে কিন্তু অভিবাসী, শরণার্থী, আশ্রয় প্রার্থী, এই টার্মগুলো হচ্ছে আমরা অনেক বেশি আসলে ইউজ করি। বর্তমান বিশ্বে মোটামুটি বিভিন্ন প্রান্তে আসলে যুদ্ধ বিগ্রহ লেগে আছে, তো এই পার্সপেক্টিভে এই কোশ্চেনটা অবশ্যই অনেক বেশি গুরুত্ববহ। প্রক্সি ওয়ার মোটামুটি মিডল ইস্টের এক্সাম্পল দিয়ে আপনারা প্রক্সি ওয়ারটা আপনারা জানবেন। আরেকটা হচ্ছে কালেকটিভ সিকিউরিটি। তো পাওয়ার অ্যান্ড সিকিউরিটি থেকে এই কোশ্চেনগুলো আপনারা পড়বেন ভালো করে। যেই টপিকগুলো আমি আপনাদেরকে দিচ্ছি যে হার্ড পাওয়ার বা সফট পাওয়ার, এগুলো আসলে আমি বাংলায় আর হার্ড পাওয়ার লিখি নাই, কারণ যেহেতু টার্মটা ইংরেজি, আপনারা বাংলাতেই পড়বেন, কোনো টেনশন করার কোনো কারণ নেই। আরেকটা হচ্ছে আপনারা অনেকে বইয়ের ক্ষেত্রে হচ্ছে অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স একটা বই আছে, ওই বইটা আপনারা অনেকে হয়তো পড়ে থাকতে পারেন, বা ওই বইটা রেফারেন্স আকারে। আমার মতে ওই বইটা আসলে রেফারেন্স আকারে আপনাদের এখন প্রয়োজন নাই, আপনারা হয়তো বা ভাইবার টাইমে মোটামুটি একটু রিজনিংয়ের জন্য আপনারা ওইটা একটু ট্রাই করতে পারেন। আর যদি আপনাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রতি অ্যাকচুয়ালি আপনাদের একটা প্যাশন থাকে, যে আপনি এটা সম্পর্কে আরেকটু ডিপে জানতে চান, অ্যাকচুয়ালি রুট কজ জানতে চান, সেক্ষেত্রে আপনি দেখতে পারেন। এর বাইরে আসলে খুব একটা বেশি এই মুহূর্তে প্রয়োজন নাই যে ওইটা দেখে ওইটার পিছনে সময় দেওয়ার জন্য। কেমন একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যখন, যেমন এইবারে আপনাদের জন্য ডেফিনেটলি হচ্ছে মধ্যপ্রাচ্যে, আর মধ্যপ্রাচ্যের যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টের একদম ইতিবৃত্ত, এটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা একদম একদম প্রিসাইজ একটা নোট তৈরি করবেন এটার উপর, যাতে একদম এটার ইতিহাস থেকে শুরু করে একদম বর্তমান প্রেক্ষাপট এবং সামনে ভবিষ্যতে আসলে এটার সমাধান কি হইতে পারে, এই সব বিষয় যাতে সেখানে থাকে। তো এই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে আসলে অনেক বইয়ের হেল্প নিলে খুব ভালো হয়, এবং ডেফিনেটলি ইন্টারনেটের হেল্প নেবেন, কারণ অনেকেই হচ্ছে বইয়ের হেল্প তো সবাই কেউ না কেউ তো কোনো না কোনো বই পড়বেই, কোচিং বলেন আর বই বলেন,
কেউ না কেউ তো কোনো না কোনো বই পড়বেই। আমি আপনাদেরকে সিম্পলি হচ্ছে আমার টাইমে করা হচ্ছে যে নোটটা আমি আপনাদেরকে একটু শেয়ার করব, যে আমি ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আমি ওই নোটটা নিজে তৈরি করার কারণে এবং পরীক্ষার হলে মানে হয়তোবা সুন্দর করে রিপ্রেজেন্ট করার কারণে ওই নোটটা হচ্ছে আমি ইন্টারনেট, বিভিন্ন বই এবং আমি চেষ্টা করছি যাতে বইয়ের সাথে বই থেকে মোটামুটি কনসেপ্টগুলো নিয়ে, কিন্তু এটার ভিতরে যে ডেটা আছে, যে কোটেশন আছে, এগুলো যাতে বিভিন্ন ইন্টারন্যাশনাল বিভিন্ন রেফারেন্স বা হচ্ছে ইন্টারনেটের বিভিন্ন জার্নালের সহায়তা নিয়ে আমি ওখানকার স্ট্যাটিস্টিক্সগুলো তুলে ধরার চেষ্টা করছি, আমি শেয়ার করবো ইনশাল্লাহ। আচ্ছা, এই যে আমি যে এখানকার যে পিডিএফটা, মানে আজকের ক্লাসের যে গাইডলাইনের যে পিডিএফটা, সেটা তো আমি আলাদা দিব। আর মানে আমার যে ওই নোটের যে পার্টটা, সেটা আমি আলাদা পিডিএফে দিব। এটা নিয়ে ওরি করার কোনো কারণ নেই। আমি একটা আলাদা ফোল্ডার করে রাখবো, হ্যান্ড নোট এভাবে নামে। ওইটা হচ্ছে ওইটার ভিতরে পাবেন। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই বিষয়গুলো আমরা মোটামুটি দেখবো। আরেকটা বিষয় আমি বলে রাখি যে আপনারা যখন এই যে কনসেপচুয়ালের প্রত্যেকটা কোশ্চেন আপনারা যখন অ্যান্সার করবেন, এই কোশ্চেনগুলো অ্যান্সার করার ক্ষেত্রে যদি কোনো একটা সংজ্ঞামূলক কোশ্চেন হয়, যেমন সে ফর এক্সাম্পল আয়রন ডোম সম্পর্কে আপনার কিছু একটা আসলো, আয়রন ডোম সম্পর্কে আপনি তো কোনো একটা প্রামাণ্য সংজ্ঞা আসলে দেওয়া এখানে সম্ভব না, কিন্তু মনে করেন আপনার এখানে আসলো হচ্ছে মানে জাতীয় শক্তি বা ন্যাশনাল পাওয়ার বা জাতীয় শক্তি কি, এটা নিয়ে হয়তো বা প্রামাণ্য সংজ্ঞা আছে। তো যেগুলোর প্রামাণ্য সংজ্ঞা আছে সেগুলো প্রামাণ্য সংজ্ঞা নীল কালিতে দেওয়া অবশ্যই অনেক ভালো হবে, যদি আপনার এটা জানা থাকে। স্পেশালি হচ্ছে যেই কমন যে কোশ্চেনগুলো, সেগুলোর জন্য যেগুলো প্রামাণ্য সংজ্ঞা আছে সেগুলোর জন্য একটা করে প্রামাণ্য সংজ্ঞা, অন্তত একটা করে প্রামাণ্য সংজ্ঞা আপনারা একটু জানার চেষ্টা করবেন। আর যে কোশ্চেনগুলোতে প্রামাণ্য সংজ্ঞা আসলে নাই, সেগুলোতে দেওয়ার দরকার নেই। আর আরেকটা হচ্ছে বিশ্ব রাজনীতির 100 বছর, এই বইটা এই টপিকের জন্য আপনারা এই বইটা কাইন্ডলি এখন পড়ার দরকার নেই। এটা একটু মানে গল্পের ছলে আসলে পড়া, এবং বিশ্ব রাজনীতির যে 100 বছর, এটা কিন্তু আসলে একটু বেশ প্রাচীন সময়ের মানে মোটামুটি ইতিহাসগুলো একটু বেশি ওখানে ফোকাস করা হয়েছে। স্পেশালি হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার, যেটা বর্তমান সময়ে খুব একটা বেশি গুরুত্বপূর্ণ বা প্রাসঙ্গিক না। সো এটা আপাতত প্রয়োজন নেই। আচ্ছা, তো আমি যেটা বলেছি, আপনাদের সময় এখন যতটুকুই হোক না কেন, আপনাদের কিছু কিছু আপনাদের কোশ্চেন আপনারা যদি একটু নোট করে ফেলেন, আপনি ডেফিনেটলি অন্যজনের থেকে অনেক আগায় থাকবেন। আমি আমার কথা তো বললামই, আমি হচ্ছে ফুল টাইম, আপনারা অনেকেই জব করেন, আমি আমার ক্ষেত্রে ফুল টাইম জব করেছি, এর পাশাপাশি রিটেনের প্রিপারেশন নিয়েছি, এর পাশাপাশি যতটুকু পসিবল হয়েছে লিখেছি। এই জন্য আমার নোট অনেক বেশি অপ্রতুল, কিন্তু যতটুকুই পসিবল হয়েছে বা যেগুলো খুবই গুরুত্ববহ মনে হয়েছে সেগুলো হচ্ছে আমি লেখার চেষ্টা করেছি। আপনাদের রিটেন যদি অগাস্টে হয়, তাহলে আমি বলবো হচ্ছে মোটামুটি জুলাই পর্যন্ত তথ্যগুলো মোটামুটি একটু মাথায় রাখার চেষ্টা করবেন, কারণ রিটেনের কোশ্চেন কিন্তু খুব মানে প্রিসাইজ, ছোট কোশ্চেন। এটা এমন না যে অনেক বেশি কোশ্চেন ছাপানোর একটা মানে একটা মহাযজ্ঞ, কিন্তু তো অত বেশি নাই। খুবই অল্প সংখ্যক কোশ্চেন ছাপানোর বিষয় থাকে, খুব স্প্রেড আকারে যে সেন্টারে পাঠাতে হবে এমনও না। এই জন্য কিন্তু খুব আগে যে কোশ্চেন করে ফেলতে হয় এমন কোনো কিন্তু ধরাবাঁধা বিষয় নেই। সো আপনারা জুলাই পর্যন্ত যেই আপনাদের মানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, রিসেন্ট যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আছে সেগুলো সম্পর্কে আপনারা মোটামুটি একটু ওয়াকিবহাল থাকার চেষ্টা করবেন। এবার আমরা একটু দেখি যে মেজর আইডিয়াস এবং আইডিওলজিস, এই চ্যাপ্টারটা মোটামুটি তুলনামূলকভাবে প্রাথমিক দিকে, আপনারা যদি শুরুর দিকে দেখেন, প্রথমের দিকে কিন্তু তেমন একটা বেশি গুরুত্বপূর্ণ ছিল না, বাট এই চ্যাপ্টারটা থেকে মোটামুটি রিসেন্ট বিসিএসগুলোতে একটা দুটো করে কোশ্চেন আসছেই। এইখান থেকে আপনাদের অল্প জিনিস পড়তে হবে, জাতীয়তাবাদ, ক্রিটিক্যাল থিওরিটা পড়তে হবে, সাম্রাজ্যবাদ, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, হান্টিংটনের যে থিওরিটা আছে, দেন হচ্ছে নব্য উদারতাবাদ, নব্য বাস্তববাদ, এই বিষয়গুলোটা পড়তে হবে। এই বিষয়গুলো একটু বুঝে পড়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে কি এক্সাম্পল সহ যদি একটু বুঝে পড়ার চেষ্টা করেন, তাহলে হচ্ছে আপনারা পরীক্ষায় রিপ্রেজেন্ট করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু দেখবেন যে নয়া উপনিবেশবাদ, নব্য উদারতাবাদ, এগুলোর মধ্যে দেখবেন যে প্রায় কিন্তু প্যাচ লেগে যায়। সো এগুলো একটু কেয়ারফুলি দেখার চেষ্টা করবেন। ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোম্যাসি, আমাদের কনসেপচুয়াল ইস্যুজের আরেকটা চ্যাপ্টার হচ্ছে ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোম্যাসি। ফরেন পলিসি এবং ডিপ্লোম্যাসি, এইখান থেকে আপনাদের রিসেন্ট বিসিএসে মোটামুটি একটা দুটা করে কোশ্চেন, এগুলো মোটামুটি কোশ্চেন এখান থেকে আসে। সো এই কোশ্চেনগুলো বুঝতেই পারছেন যে এগুলো থেকে একটা বা দুইটা কোশ্চেন আপনি এক্সপেক্ট করতে পারেন। এখান থেকে মোটামুটি একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ফরেন পলিসি এবং ডিপ্লোম্যাসি, এই কোশ্চেনটা আপনি একটা বা দুইটা কোশ্চেন, মনে করেন দুইটা কোশ্চেনই আসলো, দুইটা কোশ্চেন আসলে কত নাম্বার থাকবে এখান থেকে? 4 দুগুণে 8 নাম্বার থাকবে। বাট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্সে এই চ্যাপ্টারটা কিন্তু ইদানিংকালে, মানে এই যে পররাষ্ট্র নীতির যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা কিন্তু আসলে
অনেক বেশি গুরুত্বপূর্ণ রিসেন্ট বিসিএসগুলোতে, অন্তত এক্সেট কোশ্চেন এখান থেকে হয়। সো আপনারা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যখন পড়ছেন তখন যদি এটা একটু ভালো করে পড়ে ফেলেন তাহলে হচ্ছে আপনাদের বাংলাদেশ অ্যাফেয়ার্সের, অর্থাৎ ভাইস ভার্সা, আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্স বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যদি আপনি কম্বাইন্ডলি পড়ে ফেলেন তাহলে আপনার পড়াটা কিন্তু অনেক বেশি কমে যাবে। আর যেটা বললাম অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স প্রথমবার আপনারা রিটেন দিবেন ম্যাক্সিমামই, আমি জানি এই বইটা এখন পড়ার কোনো প্রয়োজন নেই। তো আরেকটা বিষয় হচ্ছে যে কনসেপচুয়াল ইস্যুজে যে মানে এক্সাম্পলের যে বিষয়টা, যদি বইয়ে কোনো রেফারেন্স বইয়ে যদি আপনি এক্সাম্পল না পান, জাস্ট গুগলে একটা সার্চ দিয়ে ওই এক্সাম্পলটা আপনি বইয়ের পাশে লিখে রাখবেন। আপনি মোটামুটি এটা ব্রেইন থেকে নিয়ে আসার কোনো কিছু নেই, জাস্ট গুগলে একটা সার্চ দিবেন, সার্চ দিয়ে ওটা রিলেভেন্ট কোনো একটা এক্সাম্পল পেলে ওই এক্সাম্পলটা বইয়ের পাশে টুকে রাখবেন, তাহলেই হয়ে যাবে। তো ফরেন পলিসি থেকে আমরা কি দেখবো, আমরা মোটামুটি এখান থেকে পররাষ্ট্র নীতি, আমরা হচ্ছে আমরা পররাষ্ট্রনীতির নিয়ামকগুলো কী আছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য আপনারা মোটামুটি কিন্তু জানেন। বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য এটা কিন্তু খুব সম্ভব 43 বিসিএসে এটা কিন্তু হচ্ছে যে আমাদের যে পলিসি ব্রিফ যেটা আসে সেটার পরিবর্তে কিন্তু এই কোশ্চেনটা দিয়ে দিয়েছিল 15 নম্বরের কোশ্চেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য। এটা কিন্তু খুবই মানে আনঅর্থোডক্স ছিল, হ্যাঁ, সবাই কিন্তু এটা এক্সপেক্ট করেনি। আচ্ছা, তো ডিপ্লোম্যাটিক কর্পস দেখবেন, দেন হচ্ছে বিভিন্ন লেভেলস অথবা বিভিন্ন টাইপস অফ ডিপ্লোম্যাসি, এখানে কিছু ডিপ্লোম্যাসির টাইপ এখানে এক্সাম্পল আছে, এগুলো অন্তত অবশ্যই দেখবেন, যেমন চেকবুক ডিপ্লোম্যাসি, ওলফরিও, সাইডলাইন, পিংপং, গানবোট ডিপ্লোম্যাসি, হ্যাঁ, শাটল ডিপ্লোম্যাসি, ডলার ডিপ্লোম্যাসি, প্যালেস ডিপ্লোম্যাসি তো চায়না ইদানিংকালে করছে আফ্রিকান কান্ট্রিগুলোতে। এছাড়া ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ, দেন ডিপ্লোম্যাটিক ব্যাগ, চার্জ ডি অ্যাফেয়ার্স, ক্রেডেনশিয়ালস, ডিপ্লোম্যাটিক ইলনেস, গুড অফিসেস, স্ট্যাটাস কুয়ো। আচ্ছা, এইখানে এই যে এখানকার যে কোশ্চেনগুলো, যে এটা হচ্ছে আপনার পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসির সাথে রিলেটেড কিছু টার্মিনোলজি, এই টার্মিনোলজিগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে এই টার্মিনোলজিগুলো কিন্তু আপনাদেরকে ভাইভা পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে। আমার 43তম বিসিএস ভাইভার শুরুর প্রায় মনে হয় আমার কাছে মানে আমার যতটুকু মনে পড়ে যে 5টা থেকে 7টা কোশ্চেন এই আমার বিভিন্ন ডিপ্লোম্যাটিক টার্মিনোলজির উপরে মানে করা হয়েছিল। সো এইটা আপনাদের ভাইভা পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম ভাইভা বোর্ডে দেখা যায় যাদের ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস থাকে, আপনাদের অনেকেরই হয়তো বা ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস আছে, তো এটা থাকুক বা না থাকুক আপনারা এই প্রিপারেশনটা আপনারা রাখবেন যাতে করে এই টার্মিনোলজিগুলো আপনারা খুব ভালো করে জানেন। দেন হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস, এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। আর লাস্ট 43-তে কোশ্চেন আসে নাই, এছাড়া একটা দুটা করে কোশ্চেন সাধারণত এখান থেকে আসে। এখানে আপনার হচ্ছে ইকোনমিক রিসেশন, স্ট্যাগফ্লেশন, টুইন ডিফিসিট, 3F ক্রাইসিস, দেন হচ্ছে হার্ড কারেন্সি, সফট কারেন্সি। আরেকটা বিষয় হচ্ছে যেহেতু টার্মগুলো হচ্ছে ইংরেজি, এই জন্য আমি জাস্ট ইংরেজিতে লিখেছি, এর মানে এই না আপনাদেরকে ইংরেজিতেই এটা পড়তে হবে। আপনারা হচ্ছে এইটা হচ্ছে আপনারা কি বলে আপনারা মানে বাংলাতেই পড়বেন, কোনো সমস্যা নেই। দেন অল্টারনেটিভ টু সুইফটের কী কী অল্টারনেটিভ আমাদের আছে, সভারেন বন্ড, ডাচ ডিজিজ, ক্রিপ্টোকারেন্সি, ব্যাকস্টপ, সার্ভেলেন্স ক্যাপিটালিজম, দেন হচ্ছে ট্রিপস, দেন হচ্ছে ট্রিমস, এম্বার্গো এবং স্যাংশনের মধ্যে পার্থক্য কী, দেন হচ্ছে প্যারাট্যারিফ, দেন হচ্ছে এই প্যারাট্যারিফ এটা রেগুলেশনস বা কন্ডিশনস বা মানে রিকোয়ারমেন্টস। আরেকটা হচ্ছে বিভিন্ন নন ট্যারিফ ব্যারিয়ার আছে, যেমন এম্বার্গো, স্যাংশন এবং কোটা, এই 3 ধরনের নন ট্যারিফ ব্যারিয়ার, এগুলো সম্পর্কে জানবেন। এগুলো যখন আপনারা পড়বেন প্রত্যেকটা জিনিস অবশ্যই আপনারা প্রপার এক্সাম্পল সহ আপনারা পড়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনাদের মনে থাকবে। আচ্ছা, এখানে আপনাদের বেসিক ভিউ যেটা মোটামুটি আপনাদের কি বলে প্রিলির যে বইটা, ওই প্রিলির বইটা আসলে তেমন একটা বেশি আসলে গুরুত্ব এখানে বহন করবে না। আর আরেকটা হচ্ছে ওই বেসিক ভিউ যে প্রিলির যে বইটা, সেই বইটার খুব একটা বেশি এখানে প্রয়োজন হবে না, আপনারা বেসিক ভিউ রিটেনের যে বইটা সেটা হয়তো আপনাদের এখানে হেল্পফুল হতে পারে। আচ্ছা, 45-এ 15 মার্কের একটা কোশ্চেন, অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স বই থেকে সরাসরি কাকতালীয়ভাবে কমন এসেছিল, এটা আসতে পারে, কিন্তু আমার মতে ওইটা আমি কেন আপনাদের মানা করেছি এই কারণে না যে মানে ওইটা বইটা ডেফিনেটলি ভালো, কিন্তু আসলে পরীক্ষার আগে বা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার জন্য ওই বইটা আসলে অত বেশি মানে আপনাদের টাইম এফিশিয়েন্ট হবে না, এই কারণে। কেমন? আচ্ছা, এছাড়া হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস, এখান থেকে আমাদের হচ্ছে আরসিইপি, সিপিটিটি, টিপিপি, এরপর হচ্ছে পিটিএ, এফটিএ, এরপর সাসেক, ইন্টারন্যাশনাল কার্টেল, ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং, রুলস অফ অরিজিন, এই কোশ্চেনগুলো আপনারা ডেফিনেটলি দেখবেন।
দেন হচ্ছে গ্লোবাল এনভায়রনমেন্ট থেকে 45 একটা কোশ্চেন আসছে, এর আগে দুটো বিসিএসসি তেমন কোনো কোশ্চেন আসে নাই, তার আগের বিসিএস আবার একটা 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 করে কোশ্চেন আসছে। এখান থেকে মোটামুটি আমাদের ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট ডিপ্লোম্যাসি, COP27-28-এর টেক এগুলো কী কী, দেন IPCC, UNFCCC, SDG, কার্বন ট্যাক্স এবং কার্বন ট্রেডিং, এই বিষয়গুলো একটু আপনাদের দেখতে হবে। আচ্ছা, এম্পেরিক্যাল ইস্যুস, এটা আমরা মোটামুটি কনসেপচুয়াল ইস্যুসগুলো দেখলাম, যে 40 মার্কের আমাদের যে কোশ্চেনগুলো থাকবে তার জন্য আপনারা শুরুতেই শুধুমাত্র এই কোশ্চেনগুলো আগে পড়বেন। তারপরে হচ্ছে আপনি অন্য যেগুলো আপনার সময় কুলায়, এরপর যদি আপনি মনে করেন যে অন্য কোনো কিছু আপনাকে দেখতে হবে সেগুলো পরের হিসাব, বাট আমি যেগুলো এখানে বললাম সেগুলো আগে শুরুতে দেখে ফেলবেন। এম্পেরিক্যাল ইস্যুসের মধ্যে দ্য ইউনাইটেড নেশনস সিস্টেম, এইটা মানে ওয়ান অফ দ্য আনইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল বিগত মানে 44তম বিসিএস পর্যন্ত। তেমন কোনো কোশ্চেন হয়নি, 35-36 একটা করে কোশ্চেন হয়ে একেবারে ভাটা পড়ে গিয়েছে। 45তমতে একটা কোশ্চেন হয়েছে, খুবই ভালো কোশ্চেন হয়েছে, এবং প্রাসঙ্গিকতার কারণেই আসলে ভালো কোশ্চেন হয়েছে যে ইউনাইটেড সিস্টেমসের সংস্কার করা প্রয়োজন কি না। কারণ আপনারা দেখছেন যে সারা বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের যুদ্ধ, বিগ্রহ, সংকট এগুলো চলছে। তো এগুলোর প্রেক্ষাপটে আসলে ইউনাইটেড সিস্টেমটা ফেইল করছে কিনা এটা কিন্তু অনেক বেশি আলোচনায় এসেছিল, যে ইউএন আসলে এটাকে স্টপ করতে পারছে না, ইউএন আসলে কার্যকরী ভূমিকা রাখতে পারছে না, কেমন। আচ্ছা, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা ইউএন যেহেতু গতবার আসছে, ইউএন থেকে আপনারা হচ্ছে জাতিসংঘ সংস্কারের প্রয়োজনীয়তা আছে কি না, প্রয়োজনীয়তা হচ্ছে থাকলে এটা কিভাবে সংস্কার করা যেতে পারে। দেন হচ্ছে ইউএন সিস্টেমে শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের ভূমিকা, এটা এটা ডেফিনেটলি বাংলাদেশ সবসময় এটাতে খুব ভালো অগ্রণী ভূমিকা পালন করে, এবং হচ্ছে এইচডিজিতে বাংলাদেশের চ্যালেঞ্জ অর্জন এবং যে লক্ষ্যগুলো আছে সেই লক্ষ্যগুলো অর্জনে করণীয় আসলে কি। আচ্ছা আচ্ছা, তা এটা হচ্ছে আমাদের এম্পেরিক্যাল ইস্যুজে দ্য ইউনাইটেড নেশনস ইউএন সিস্টেমের মধ্যে এগুলো আমাদের একটু দেখতে হবে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের ফরেন রিলেশনস অফ মেজর পাওয়ার্স, স্পেশালি হচ্ছে ইউএসএ, রাশিয়া, ইউকে, চায়না, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়া, জাপান, অর্থাৎ মেজর যে সুপার পাওয়ার বা মেজর পাওয়ার যারা আছে এদের মধ্যে রিলেশন, এবং এদের মধ্যে রিলেশন মোটামুটি এখান থেকে বলা যায় যে আসে, একেবারে যে আসে না তা না, এখান থেকে আসে। বিগত দুইটা বিসিএসই কিন্তু 15-15 করে দুইটা কোশ্চেন এখান থেকে এসেছে। এখান থেকে আপনারা মোটামুটি আসলে মানে বিগ পাওয়ারগুলোর মধ্যে কিন্তু ইউএসএ, চায়না, এই দুইটা হচ্ছে অনেক বেশি আসলে আলোচনায় আসে। আপনারা হচ্ছে এই জায়গাটাতে আপনারা গুরুত্ব সহকারে এই কোশ্চেনটা দেখবেন, এটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং চীনের প্রভাব, যে মধ্যপ্রাচ্যের বর্তমান যে মানে কনফ্লিক্ট সিচুয়েশন, সেখানে যুক্তরাষ্ট্রের কি ভূমিকা এবং সেখানে চীনের কি ধরনের ভূমিকা আছে এবং তাদের প্রভাবগুলো কি। চীনের তো বিভিন্ন ধরনের নীতি আছে, আপনারা জানেন চীনের তাইওয়ান নীতি সবসময় হচ্ছে কন্ট্রোভার্সিয়াল, মাঝখানে কয়েকদিন আগেও তারা হচ্ছে মহড়া দিছে জাহাজ নিয়ে, সো এগুলো আলোচনায় সবসময় থাকে। এবং তাইওয়ান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান কি এবং এই অবস্থানের কারণ কি আসলে। দেন হচ্ছে চীন যুক্তরাষ্ট্র রিলেশনের মধ্যে বর্তমান কি কন্ডিশন, আরেকটা হচ্ছে রাশিয়া এবং ওয়েস্টার্ন যে কান্ট্রি সেগুলোর মধ্যে আসলে রিলেশনটা কেমন। আচ্ছা, তো এর পরের কোশ্চেনে যাওয়ার আগে আমি একটা কিছু কোশ্চেন যেগুলো আসে সেগুলোর উত্তর পাশাপাশি দিয়ে যাই। আপনারা যখন পড়বেন আপনারা অনেকেই বেশি হয়তো কনফিউজ হতে পারেন যে আপনারা কীভাবে আসলে পড়াগুলো রিভাইজ করবেন, তথ্য যেগুলো মাথায় রেখে আবার খাতায় প্রেজেন্ট করার ব্যাপারটা, এটা প্রাথমিকভাবে আমি আবারও বলছি আপনাদের কাছে একটু কঠিন লাগবে। এবং আমার কাছে আমি প্রথমে আসলে আমার মানে নিজের খাতা শেয়ার করার মতো তেমন কোনো কিছু আসলে কন্টেন্ট আমার নাই, বাট স্টিল আমার কাছে মনে হয়েছে যে আপনারা এই যে প্রেজেন্টেশনের এই বিষয়টা আপনারা বুঝতে হয়তো বা আপনাদের অনেকেরই একটু সমস্যা হচ্ছে, এই কারণে আমি আপনাদের খাতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। হয়তো বা ওগুলো একটু দেখলে মানে বিভিন্ন খাতা বলতে হচ্ছে বিভিন্ন টপিক আমি যখন পড়াবো, টপিকের বিভিন্ন জিনিস ছোটোখাটো যে টুকটাক নোটগুলো আমি হয়তো বা করেছি বা লিখেছি, বা মডেল টেস্টের যে ছোটোখাটো লেখাগুলো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ওগুলো একটু দেখলে ইনশাল্লাহ হচ্ছে আশা করছি যে আপনাদের মতো এই জিনিসটা ডেভেলপ করে যাবে। আরেকটা বিষয় হচ্ছে পরীক্ষার আগে যে মানে আপনি নিজের হাতে লেখা যে কোনো কিছু রিভাইজ করা কিন্তু আসলে অনেক অনেক কম সময় লাগে। আপনি বই থেকে যে কোনো কিছু রিভিশন দেওয়া আর আপনি নিজে একটা জিনিস নোট করেছেন, হয়তোবা সেই নোটটা আপনি ইন্টারনেট ঘেটে বিভিন্ন বই দেখে কোটেশন আর একটা মনে করেন নেট থেকে এনে আপনি একটা নোট করেছেন, সেই নোটটা কিন্তু আপনি রিভিশন করতে আপনি অনেক কম সময় লাগবে। সো এটা আপনি যদি একটু কিছু লেখার প্র্যাকটিস করেন এটা হচ্ছে আপনার জন্য এই রিভাইজের দিক থেকে আপনাকে অনেক হেল্প করবে।
স্পেশালি 43তম বিসিএস এর আমি অনেক বেশি টের পেয়েছিলাম। আমি খাতার মধ্যে যা একটু টুকটাক লেখা ছিল এগুলোই কোনো রকম আমি চোখ বুলায় যেতে পারছিলাম, মানে স্পেশালি ঠিক পরীক্ষার আগের সপ্তাহটার কথা বলছি আর কি, বা পরীক্ষার ওই উইকটা। আচ্ছা, আমি বলেছি ম্যানুয়াল যে রিসেন্ট যে বইটা, অনেকেই আপনারা বলছেন যে ভালো, আমি তারপরে দেখে আমি আপনাদেরকে একটু ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো। আপনারা কিনে ফেলে ডেফিনেটলি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনারা ইন্টারন্যাশনাল বইয়ের জন্য আমি যেটা বললাম, আপনারা হচ্ছে শুধুমাত্র আমার মতে হচ্ছে আপনারা ওই যে বেসিক বেসিক ভিউয়ের যে পুরাতন বইটা যদি পান সেটাও আপনারা কিনে রাখতে পারেন। আশা করছি ওইটাও আপনাদের কাভার হয়ে যাবে। হ্যাঁ, পুরাতন যে বইটা সেটাও আপনাদের হয়ে যাবে। এর পাশাপাশি আপনারা ম্যানুয়াল যদি কিনা থাকেন ম্যানুয়ালটাও পড়তে পারেন, অথবা অ্যাসিউরেন্স কিনা থাকলে অ্যাসিউরেন্স পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা এখন আহ, আচ্ছা, একটা এমপিরিক্যাল কোশ্চেন লিখে কিভাবে প্রেজেন্ট করা যায়, আচ্ছা এমপিরিক্যাল কোশ্চেন লিখে কিভাবে প্রেজেন্ট করা যায় সেই বিষয়টা দেখালে ভালো হতো। আপনারা একটু, আমি দেখাবো সবই আমার যে খাতায়, সেটাতে মোটামুটি একটা আমার ওই সময় আমার আফগান যুক্তরাষ্ট্র সম্পর্ক, ওটা নিয়ে আমার করা একটা মোটামুটি ইলাবোরেট একটা নোট, সেটা আমি করেছিলাম হচ্ছে বিভিন্ন সোর্স ঘাটাঘাটি করে। সো ওইটা আমি একটু দেখাবো, তাহলে আপনারা হচ্ছে মোটামুটি একটু আইডিয়া পাবেন যে ওই জায়গায় ওইটার কোন জায়গাগুলো একটু ইউনিক। হ্যাঁ, প্রথমে আমি একটু দ্রুত আমি এটা একটু শেষ করে দিই। আচ্ছা, দেন হচ্ছে কি গ্লোবাল ইনিশিয়েটিভস অ্যান্ড ইনস্টিটিউটস। এইখান থেকে রিসেন্ট বিসিএসে তেমন কোনো কোশ্চেন আসে নাই। এখান থেকে আমাদের দেখতে হবে হচ্ছে আরসিপি, এনডিবি, আইএমএফ এর বিকল্প হিসেবে এনডিবির কতটা আসলে যথার্থ, এটা একটু দেখতে হয়। আরেকটা হচ্ছে আরসিপিতে যোগ দিলে বাংলাদেশের লাভ ক্ষতি কী হতে পারে, বিশ্বব্যাংকের বিকল্প হিসেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক যেটা এআইআইবি, সেটা মানে কতটুকু আসলে ফিজিবল। আরেকটা হচ্ছে বিসিআইএম যে ইকোনমিক করিডোর, সেই ইকোনমিক করিডোরের গুরুত্ব। এটা আগেও বলে রাখছি, এটা কিন্তু রিসেন্ট বিসিএসগুলোতে এটা থেকে তেমন একটা কোশ্চেন হচ্ছে না। লাস্ট 37-এ একটা কোশ্চেন হয়েছিল, এবং এটার এই ইনস্টিটিউশনগুলোর সাথে রিলেটেড যে মানে কি বলে কার্যক্রমগুলো, সেগুলো তুলনামূলকভাবে একটু কম আলোচনায় আসছে বলেই হচ্ছে এটার গুরুত্ব একটু কম। সো এখান থেকে এই কোশ্চেনগুলো মোটামুটি দেখলেই চলবে। আরেকটা হচ্ছে আমাদের রিজিওনাল যে ইনস্টিটিউট এবং হচ্ছে এই যে একটু আগে যেটা দেখলাম চ্যাপ্টারটা গ্লোবাল ইনিশিয়েটিভ অ্যান্ড ইনস্টিটিউট, এই দুটো চ্যাপ্টার থেকে মোটামুটি তুলনামূলক কম কোশ্চেন হচ্ছে। রিজিওনালের মধ্যে আপনারা শুধুমাত্র ন্যাটো সম্প্রসারণের প্রভাবটা একটু দেখবেন, কারণ আপনারা জানেন যে ন্যাটো সম্প্রসারণের ফলেই কিন্তু আসলে ইউক্রেন রাশিয়ার যে মানে কনফ্লিক্ট, সেটা কিন্তু ওখান থেকে আসলে মোটামুটি শুরু হয়। বাট ন্যাটো কিন্তু এখনও আসলে তার সম্প্রসারণ নীতির উপর আছে। এর মাঝখানে মিডল ইস্টে মানে যে মানে কনফ্লিক্টটা, তো এটা থেকে দেখবেন। আরেকটা হচ্ছে আমাদের সার্কের বিকল্প হিসেবে বিমস্টেক কেমন ভূমিকা পালন করতে পারে, জাস্ট এই দুটো কোশ্চেন এখান থেকে দেখবেন। মেজর ইস্যুজ অ্যান্ড কনফ্লিক্টস ইন দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন এম্পিরিক্যাল ইস্যুজের মধ্যে। এম্পিরিক্যাল ইস্যুজের এই চ্যাপ্টারটা আপনারা, এম্পিরিক্যাল ইস্যুজ যখন আপনারা পড়বেন, আপনারা এইটা হচ্ছে সবার আগে আপনারা একটু দেখার চেষ্টা করবেন। কেমন, এটা হচ্ছে আপনারা সবার আগে এটা একটু দেখার চেষ্টা করবেন। এখানের মধ্যে আমরা হচ্ছে আপনারা এখানের এই যে মধ্যপ্রাচ্যের যে সংকটটা, এই সংকটের আদ্যপান্ত আপনারা একদম ইন ডিটেইলস আপনারা দেখবেন। এটা আপনাদের জন্য মানে খুবই 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটা আপনারা একদম ইন ডিটেলসে দেখার চেষ্টা করবেন। দেন মধ্যপ্রাচ্য সংকট, মাঝখানে তো আপনারা জানেন যে ইরান, ইরাকের এবং আপনার হচ্ছে সৌদি আরব, সুদান, এই যে অংশটা, এটার পুরোটা মিলে একটা মধ্যপ্রাচ্য সংকটের যে এইটার একটা ওভারঅল আপনারা একটা যদি নোট প্রিপেয়ার করতে পারেন খুব ভালো হবে। অ্যাকচুয়ালি এই যে মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে এই কোশ্চেনটা আপনারা ইনক্লুড করে রাখবেন, যাতে করে যে কোশ্চেনই আসুক আপনারা যাতে একটা ইলাবোরেট কোশ্চেন লিখতে পারেন। দেন হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব, এটা মোটামুটি এটার মানে ইম্প্যাক্ট বা এটার ইম্পর্টেন্সটা আসলে কমে গিয়েছে। বাট স্টিল যেহেতু আসলে মনে করেন যে টুকটাক তারপরেও নিউজ আসে, এই কারণে এটা একটু রাখবেন। আরেকটা হচ্ছে দেন আপনারা দেখবেন হচ্ছে বৈশ্বিক খাদ্য সংকট, ডলার সংকট, মুদ্রাস্ফীতি, আরবের সাথে ইসরায়েলের যে নর্মালাইজেশন, সেটা, রোহিঙ্গা সংকট সবসময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা রোহিঙ্গা সংকট সমাধান না হওয়া পর্যন্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং মধ্যপ্রাচ্যে চীন এবং যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা। ঠিক আছে, আচ্ছা। তো এইটা মোটামুটি আপনাদের এইখানকার জন্য আপনাদের মেজর ইস্যুজ অ্যান্ড কনফ্লিক্টস ইন দ্য ওয়ার্ল্ড, স্পেশালি হচ্ছে আপনারা এটার একটা খুব চমৎকার নোট করার চেষ্টা করবেন,
মধ্যপ্রাচ্য ইস্যুটা নিয়ে, যাতে করে এইটার থেকে একটু রিলেভেন্ট যে কোনো কোশ্চেনই আসুক আপনারা আপনাদের নোটের কিছু না কিছু আপনারা ওখান থেকে ব্যবহার করতে পারেন। পলিটিক্স ইন সাউথ এশিয়া লাস্ট বিসিএসে আসেনি, তার আগে বিসিএস আবার দুটো কোশ্চেন আসছে। এখান থেকে আপনারা হচ্ছে দক্ষিণ এশিয়াতে চীন এবং যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা, এখানের মধ্যে আপনারা বিআরআই, আইপিএস, আরসিপি, আইপিইএফ, ডলার ডিপ্লোমেসি এবং চেকবুক ডিপ্লোমেসি এগুলোর কম্পারিজন রাখার চেষ্টা করবেন। বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনের যে প্রবলেমগুলো আছে সেগুলো রাখবেন। বাংলাদেশ এবং ইউএসের রিলেশনের মধ্যে যে প্যারাডাইম শিফট হয়েছে, অর্থাৎ বাংলাদেশ মোটামুটি কিন্তু এখন ইউএসসি মানে পশ্চিমামুখী থেকে একটু সরে এসেছে, এই বিষয়টা একটু জানবেন। বাংলাদেশ মিয়ানমারের মধ্যে রিলেশন ডেফিনেটলি, এটার মধ্যে হচ্ছে রোহিঙ্গা ইস্যুটাও থাকবে, এবং দক্ষিণ এশিয়াতে যে অর্থনৈতিক মন্দা বা কারেন্ট যে ইকোনমিক সিচুয়েশন সেটা সম্পর্কে জানবেন। কেমন? আচ্ছা, এরপর হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এখানে যেটা বলছি এম্পিরিক্যাল ইস্যুস আপনাদের সিলেবাসে যে ক্রমে আছে সেই ক্রমে আমি দিয়েছি। আপনারা গুরুত্বটা দেখে ইজিলি বুঝতে পারবেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কী ধরনের কোশ্চেন এসেছে। এটা প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে আমি দিয়ে রেখেছি। ওই গুরুত্বটা আপনারা এই কোশ্চেনের এই শুরুর অংশটা দেখলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন। এখান থেকে আপনাদের এলডিসি উত্তরণে বাংলাদেশের চ্যালেঞ্জ, এটা বিগত বিসিএসগুলোতে ঘুরে ফিরে এই কোশ্চেন অসংখ্যবার আপনাদের মানে ছেলেপেলেদের লিখতে হয়েছে, আপনাদেরও লিখতে হবে। এবং এটার জন্য আপনারা সুন্দর একটা নোট প্রিপেয়ার করবেন, যেটা হচ্ছে অন্যদের থেকে হয়তো বা একটু দুই একটা পয়েন্ট হলেও, দুই একটা কোটেশন হলেও আলাদা হবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি, জলবায়ু কূটনীতি, অর্থনৈতিক কূটনীতি, আর্থসামাজিক চ্যালেঞ্জ এবং এটার গৃহীত যে পদক্ষেপগুলো, বাংলাদেশের সমুদ্র অর্থনীতি, রিজার্ভ সংকট, আইএমএফ, আর বৈশ্বিক কানেক্টিভিটিতে পদ্মা সেতু। এইটা যদিও এখনকার পার্সপেক্টিভে কোশ্চেনটা আমি নিচের দিকে রেখেছি, এখনকার পার্সপেক্টিভে এটা একটু কম গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে মোটামুটি কি পয়েন্টগুলো একটু দেখে রাখবেন, কী ধরনের ইম্প্যাক্ট আসলে পড়েছে। আচ্ছা, প্রবলেম সলভিং বা পলিসি ব্রিফের ক্ষেত্রে আসলে এখানে আপনাদের হচ্ছে যদি প্রবলেম সলভিং আসে সেক্ষেত্রে প্রেক্ষাপটটা উল্লেখ করে দেন সমস্যাটা উপস্থাপন করতে হয়, দেন সমাধানের একটা সুপারিশ দিতে হয়, আর দেন লাস্টে হচ্ছে সুপারিশের একটা যৌক্তিকতা দিতে হয় যে আপনি যে সুপারিশটা দিয়েছেন এই সুপারিশটার প্রেক্ষাপটে কোনো যদি আন্তর্জাতিক আইন থাকে অথবা কোনো চুক্তি থাকে অথবা কোনো সনদ থাকে, সেই সনদগুলো বা চুক্তি সনদ এগুলো একটু উল্লেখ করতে হয়। আর যদি বলে যে পলিসি ব্রিফ আসলে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ইনস্টিটিউশনের নাম উল্লেখ করতে হয়, ইস্যু নাম্বার, তারিখটা থাকতে হয়, এটার একটা শিরোনাম বা একটা বিষয়বস্তু থাকতে হয়, দেন ভূমিকা, দেন সমস্যাটা রিপ্রেজেন্ট করতে হয়, এই সমস্যার কী কী প্রভাব আছে, সুপারিশগুলো তুলে ধরতে হবে, এবং লাস্টে একটা উৎস দিয়ে দিবেন এর নোটসের মধ্যে, যেখানে হচ্ছে আপনারা রেফারেন্সগুলো আপনারা সেখান থেকে উল্লেখ করতে পারবেন। অর্থাৎ আগেরটার ক্ষেত্রেও যে সুপারিশগুলো, অর্থাৎ যে রেফারেন্সে আপনার আন্তর্জাতিক আইন, চুক্তি, সনদ, আপনার এখানেও এর নোটসের মধ্যে এটা উল্লেখ করতে হয়। বাট রিসেন্ট বিসিএসগুলোতে এই প্রবলেম সলভিং বা পলিসি ব্রিফ আসে না, ব্রড কোশ্চেন চলে আসে। তো ব্রড কোশ্চেন যদি আসে, এই ব্রড কোশ্চেনগুলোর ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের মোটামুটি মানে আমি বলবো যে প্রবলেম সলভিং বা পলিসি ব্রিফ আসার থেকে ব্রড একটা 15 নম্বরের কোশ্চেন আসা আপনাদের জন্য অনেক বেশি বেটার। তাহলে আপনাদের জন্য লিখার স্কোপটা অনেক বেশি থাকে, ফরম্যাট থেকে বের হয়ে লিখার আপনাদের স্কোপ থাকে। হ্যাঁ, আচ্ছা, রেড সি ক্রাইসিস এটাও আপনারা অবশ্যই দেখবেন। আরেকটা হচ্ছে আমি আমি এটার মাঝে মাঝে কিছু একটু কমেন্টও দেখিয়ে নিই, আপনাদের কোশ্চেন বেশ প্রাসঙ্গিক যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি। আচ্ছা, আরেকটা হচ্ছে আন্তর্জাতিকের জন্য পত্রিকা রেগুলার পড়াটা আসলে গুরুত্বপূর্ণ না, আমি যেটা বললাম রেগুলারলি অত বেশি গুরুত্বপূর্ণ না। যদি রেগুলারলি পড়তে চান শুধুমাত্র আন্তর্জাতিক পাতাতে জাস্ট একটা চোখ বুলাতে পারেন যে নতুন কোনো টার্ম এসেছে কি না, এতটুকুই। এছাড়া জাস্ট সম্পাদকীয় যেটা আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা আচ্ছা, অনেক ক্ষেত্রে পরপর কয়েকটা পয়েন্টে সংবিধানের ক্ষেত্রে যে কোশ্চেনটা করেছেন, যে অনেক ক্ষেত্রে পরপর কয়েকটা পয়েন্টে দুই একটা কিছুই মনে থাকে না, যেমন সংবিধানের 18 থেকে 25 অনুচ্ছেদের পরপর লিখতে গেলে এক দুইটা অনুচ্ছেদ ভুলে যান। যেগুলো যদি ভুলে যান, একান্ত যদি ভুলে যান, তাহলে সেগুলো শুধু অনুচ্ছেদ উল্লেখ করে ফাঁকা না রাখার থেকে ওগুলো অনুচ্ছেদটা উল্লেখই করে আন না। তাহলে সেক্ষেত্রে হয়তোবা আপনি 8 থেকে 25 পর্যন্ত হয়তোবা বেশ কিছু অনুচ্ছেদ আছে, তো সিরিয়ালি মাঝখানে একটা বা দুইটা যদি মিসিং থাকে, তো আপনি ওটা যদি অনুচ্ছেদের নাম লিখে ফাঁকা রাখেন, তাহলে এটা স্যারের আবার চোখে পড়বে যে এটা ফাঁকা আছে, সেটা পারে নাই। আর যদি না উল্লেখ করেন তাহলে হচ্ছে হয়তোবা হচ্ছে স্যারের চোখে এটা স্কিপ করে যেতে পারে। তো আমার মতে হচ্ছে উল্লেখ করার প্রয়োজন নেই, যদি এক দুইটা ভুলে যান সেক্ষেত্রে ওটা উল্লেখ করারই প্রয়োজন নেই। আরেকটা হচ্ছে
হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন বলেছেন। রিসেন্ট মায়ানমার ইস্যু এবং হচ্ছে বাংলাদেশের কুকি চীনের ইস্যুটা, এটা মোটামুটি গুরুত্ববহ বলা যায়। স্পেশালি রিসেন্ট মায়ানমারের যে ইস্যু, সেটা আপনারা একটু ওই যে মেজর আইডিয়াস অ্যান্ড কনফ্লিক্টস, রিসেন্ট মায়ানমারের যে ইস্যু আছে, আমি এখানে একটু যে মেজর ইস্যুস অ্যান্ড কনফ্লিক্টস ইন দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে এখানে বাংলাদেশ মায়ানমার রিলেশন অবশ্য দিয়েছি, তো ওটার মধ্যে আপনাদের হোপফুলি ওটা পড়া হয়ে যাবে। বাট স্পেশালি এটার মধ্যেও আপনারা হচ্ছে রিসেন্ট মায়ানমার ইস্যুসটাও আপনারা হচ্ছে এখানের মধ্যে রাখতে পারেন। আচ্ছা আচ্ছা, এম্পেরিক্যাল ইস্যুজের, আচ্ছা, বাংলাদেশের পক্ষে কি আসলেই সম্ভব চীন এবং যুক্তরাষ্ট্র দুই দেশের সাথে সম্পর্ক ঠিক রাখা? আহ, এটা আসলে কি, এটা এটা যদি আপনি আমার কাছে অ্যান্সার চান, এটা হচ্ছে এক বিষয়। আরেকটা হচ্ছে যদি পরীক্ষায় আসে তাহলে আপনি কি উত্তর দিবেন সেটা। তো আমার কাছে মনে হয় আমি দ্বিতীয়টার উত্তর দিই, কারণ আমার পার্সোনাল ওপিনিয়ন এখানে খুব একটা বেশি সাবজেক্টিভ না। আমার মতে যে বাংলাদেশের, যেমন মনে করেন যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির আলোকে অবশ্যই বাংলাদেশ দুইটা দেশের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আগাতে হবে। এটার কোনো বিকল্প নেই এবং যথাসাধ্য চেষ্টা করতে হবে। আপনাকে অ্যান্সারটা এভাবে রেডি করতে হবে যে বাংলাদেশ আসলেই পারবে কি না, এখানের মধ্যে কোনো সন্দেহের অবকাশ রাখা যাবে না। হয়তোবা যদি কোনো সন্দেহের অবকাশ থাকেও সেটাকে চ্যালেঞ্জ আকারে এখানে উল্লেখ করতে হবে। তো আশা করছি মোটামুটি বুঝতে পেরেছেন যে এখানে আপনাকে দুইটা জিনিসই আপনাকে ব্যালেন্স করে উল্লেখ করতে হবে। আচ্ছা, এম্পেরিক্যাল ইস্যুজে দুইটা দেশের মধ্যে রিলেশনের ক্ষেত্রে, এসবের ক্ষেত্রে, আহ, আচ্ছা, বুঝতে পেরেছি। যদি আমাদের মেজর কনফ্লিক্টস, যেই কনফ্লিক্টসের যে ম্যাপগুলো, সেই ম্যাপগুলো হচ্ছে আপনারা হয়তো বা শিখলেন, বাট যদি আসে এটার সাথে হচ্ছে ইউএসএর রিলেশন কী, তাহলে তো পুরো ওয়ার্ল্ড ম্যাপটা দেওয়াটা আবার একটু ডিফিকাল্ট। সো যদি এরকম আসে যে ওইটার সাথে ইউএসএর রিলেশন কী, বা এই কনফ্লিক্টের ক্ষেত্রে ইউএসের ভূমিকা এখানে কী, বা ইউএস এখানে কী করতে পারে, সেক্ষেত্রে আপনি ইউএসের ম্যাপ দেওয়া দরকার নেই, ওই কনফ্লিক্টের ম্যাপটা দিলেই চলবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে ইউএন চার্টার, এরপর সিডো, এগুলোর ক্লজ দেওয়া কি ম্যান্ডেটরি কিনা। না, এগুলো ক্লজ দেওয়া অত বেশি ম্যান্ডেটরি না, বাট সিডোর যদি আপনারা কোনো একটা টিকা লিখেন, তাহলে সিডোর ক্ষেত্রে বাংলাদেশ কোন দুইটাতে আসলে অনুস্বাক্ষর করেনি, এই দুটো অনুচ্ছেদ শুধুমাত্র পয়েন্ট আকারে জেনে গেলেই হবে। আর হচ্ছে আমরা ম্যাপ কোনগুলো কোনগুলো শিখবো সেটা আমরা এখনই আমি আপনাদেরকে দিচ্ছি। তার আগে হচ্ছে এখান থেকে আমরা কি কি জিনিস আসলে আমরা আমাদের ওই যে লাস্টের যে বড় প্রশ্ন সেটার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো আপনারা এখানে দেখবেন। দেখেন এখানে কিন্তু আপনারা অনেক কমন কোশ্চেন আসলে পাবেন। দেখবেন যে আপনাদের ওই যে 15 নম্বরের যে কোশ্চেনগুলো থাকে, তিনটা কোশ্চেন, আর লাস্টের যে একটা কোশ্চেন থাকে 15 নম্বরের, এগুলোর মধ্যে দেখবেন যে অনেক কমন কোশ্চেন পাবেন। যেমন আপনারা দেখবেন এলডিসি, গ্র্যাজুয়েশন, রোহিঙ্গা, দেন হচ্ছে আপনার মানে জলবায়ু তহবিল থেকে বাংলাদেশ ক্ষতিপূরণ কীভাবে আদায় করবে, দেন হচ্ছে বাংলাদেশ মোটামুটি নিরপেক্ষ পররাষ্ট্রনীতিতে বাংলাদেশে থাকা উচিত কি না। এইটা মোটামুটি কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশ যেহেতু এখন উন্নয়নশীল এবং দক্ষিণ এশিয়ায় আসলে অনেক বেশি এটার গুরুত্ব বেড়ে গিয়েছে, এই কোশ্চেনটা সবসময় আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকবে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েন, এই কোশ্চেনটা তুলনামূলকভাবে একটু আমি বলবো যে কম গুরুত্ববহ। এছাড়া হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র নীতির অন্যান্য যে বিষয়গুলো, যে নিরপেক্ষভাবে বাংলাদেশ যে ওয়ার্ল্ডের যে মেজর পাওয়ার, তাদের প্রতিযোগিতার অংশ না হয়ে কিভাবে হচ্ছে বাংলাদেশের এটা ট্যাকেল করতে পারে, কোন দিকে বাংলাদেশের চ্যালেঞ্জ আছে, এই বিষয়গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ ম্যাপ যদি আমি আপনাদেরকে বলি, আরেকটা বিষয় যেটা বললাম, লাস্টের যে কোশ্চেন, সেখানেও কিন্তু আসলে মিডল ইস্টের যে ক্রাইসিস, সেটাও কিন্তু অবশ্যই আপনারা রাখবেন। ঠিক আছে, এখানে কিন্তু আসলে যদিও লাস্টের যে কোশ্চেনটা, এটা ইউজুয়ালি হচ্ছে বাংলাদেশের স্বার্থের সাথে সম্পর্কিত এমন প্রশ্ন সাধারণত হয়। আপনারা খেয়াল করবেন যে পলিসি ব্রিফ আসুক বা প্রবলেম সলভিং আসুক, এটা কিন্তু বাংলাদেশের সাথে রিলেটেড আসলে প্রবলেম আসে। এই কারণে আসলে এখানে মিডল ইস্টের ক্রাইসিসটা অত বেশি প্রাসঙ্গিক না, এই জন্য এখানে এটা রাখা হয়নি। বাট অন্যান্য যেগুলো আছে প্রত্যেকটা আপনি দেখবেন যেটা কিন্তু বাংলাদেশের স্বার্থের সাথে সম্পর্কিত, এবং অন্যান্য চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো হচ্ছে বাংলাদেশের সাথে রিলেটেড, সেগুলো কিন্তু আসলে এই চ্যাপ্টারের জন্য আপনার গুরুত্বপূর্ণ। অর্থাৎ 3 নম্বরের যে কোশ্চেনটা হবে 15 নম্বরের, সেইটার জন্য কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্কিত যে বড় প্রশ্নগুলো, আন্তর্জাতিক বিষয়াবলী, সেটা কিন্তু পড়লে আপনার এখানের জন্য আসলে পড়া হয়ে যাবে। ম্যাপের মধ্যে আপনারা মিডল ইস্টের ম্যাপ দেখবেন অবশ্যই, খুব ভালো করে সিম্পলিফাইড ম্যাপ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা ওটা দেখে প্র্যাকটিস করতে পারবেন। এছাড়া রাশিয়া ইউক্রেন ম্যাপটা একটু দেখে রাখবেন, এটা অত বেশি গুরুত্বপূর্ণ না এই মুহূর্তে। সাউথ এশিয়ার ম্যাপ খুব ভালো করে দেখবেন, আমি একটু মার্ক করে দিই। যেমন এই মিডল ইস্টের ম্যাপ, সাউথ এশিয়ার ম্যাপ, বাংলাদেশ মায়ানমারের ম্যাপ, দেন হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাপটা ওই যে সাউথ এশিয়া ম্যাপের সাথে একটু ভালো করে দেখে রাখবেন।
আরেকটা হচ্ছে ইউক্রেনের ম্যাপ উইথ পোল্যান্ড, বেলারুশ এবং জার্মানি। এটা এবং ইউক্রেন, রাশিয়া ইউক্রেনের যে ম্যাপ, এটা একটু তুলনামূলক কম গুরুত্ববহ এই সময়ে। আপনারা এখানে মিডল ইস্টের ম্যাপটা যদি আপনারা দেখতে চান, তাহলে এই ম্যাপটা আপনারা দেখতে পারেন। এখানে মোটামুটি মিডল ইস্ট সম্পর্কিত মানে যে কোনো ধরনের কনফ্লিক্টের কথাই যদি আসুক না কেন, সৌদি আরব, ইয়েমেন, অথবা হচ্ছে ইরান, ইরাক, সিরিয়া, জর্ডান, ইসরায়েল, প্যালেস্টাইন, যে কোনো ধরনের কনফ্লিক্টের কথাই বলুক না কেন, এবং আপনারা কিন্তু এখানে এটা উল্লেখ করতে পারবেন। সেই সাথে কিন্তু এই যে কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সির সম্পর্কিত যে সংকট, সেগুলো কিন্তু আপনারা এই ম্যাপের মাধ্যমে উল্লেখ করতে পারবেন। এটাকে যদি আপনাদের কাছে একটু কমপ্লিকেটেড মনে হয়, এটার একটা সিম্পলিফাইড ভার্সন হচ্ছে এই পেজে আমি রেখেছি। অন্তত এই ম্যাপটা আপনারা দেখতে পারেন, অর্থাৎ যেখানে হচ্ছে আপনার ইরাক, ইরান, ওইদিকে হচ্ছে তুরস্ক, আর এদিকে হচ্ছে সৌদি আরব এবং ইয়েমেন পর্যন্ত থাকে। এই ম্যাপটা মোটামুটি একটু লিনিয়ার টাইপের। আপনারা দেখবেন ইজিপ্টের যে অংশ বা সৌদি আরবের যে অংশ, এটা কিন্তু অনেকটা জ্যামিতিক, হ্যাঁ, একটু জ্যামিতিক ম্যাপ। সো একটু প্র্যাকটিস করলে এটা ইনশাল্লাহ আপনারা এটা পেরে যাবেন। এছাড়া রাশিয়া ইউক্রেনের যে ম্যাপের কথা বলেছি, রাশিয়া ইউক্রেনের ম্যাপটা একটু দেখবেন। স্পেশালি হচ্ছে কিন্তু রাশিয়া ইউক্রেনের ম্যাপ রাশিয়া ইউক্রেনের জন্য না হলেও রিসেন্ট টাইমে হচ্ছে প্যালেস্টাইনকে স্বীকৃতি দান করেছে কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে। তো সেই পার্সপেক্টিভে কিন্তু আপনারা যদি মানে প্রাসঙ্গিক হয় এবং প্রয়োজন বোধ করেন বা দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে রাশিয়া ইউক্রেনের ম্যাপ, যদিও এটা এই মুহূর্তে আপনাদের জন্য একটু কম গুরুত্ববহ। দেন হচ্ছে আপনাদের নর্থ স্ট্রিম লাইনের একটা ম্যাপ আছে। দেন এখানে রাশিয়া থেকে সরাসরি জার্মানিতে যে নর্থ স্ট্রিম লাইন গিয়েছে। রাশিয়া ইউক্রেন রিলেটেড যে ম্যাপগুলো, সেগুলো একটু কম গুরুত্ব দিয়ে দেখবেন, এগুলো আপনাদের জন্য তুলনামূলক কম গুরুত্ববহ। সাউথ এশিয়া যে ম্যাপটা, এই সাউথ এশিয়ার ম্যাপটা এটা ভালো করে শিখবেন, এটা বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য আপনাদের অনেক বেশি কাজে লাগবে, কেমন? আচ্ছা, এছাড়া হচ্ছে আপনারা যেটা বললাম যে মিডল ইস্টের ম্যাপ, এটার স্পেসিফিকলি এই যে ওয়েস্ট ব্যাংক বা হচ্ছে যে এই অংশটা নিয়ে এখানে যে ম্যাপটা আছে, সেই ম্যাপটা আপনারা একটু দেখতে পারেন। এটা একটু তুলনামূলক এটা একটু তুলনামূলকভাবে হচ্ছে একটু সিম্পলিফাইড আছে, হ্যাঁ, একটু সিম্পলিফাইড করা আছে। আপনারা এই ম্যাপটা চাইলে ব্যবহার করতে পারেন। আর হচ্ছে আপনাদের লাগবে এখানে হচ্ছে আপনারা যে ইন্ডিয়া পাকিস্তানের জম্মু কাশ্মীরের যে অংশটা, আপনারা এই ম্যাপ, অর্থাৎ যদি এমন হয় যে ইন্ডিয়া পাকিস্তানের কোনো একটা কনফ্লিক্ট এর মানে প্রসঙ্গে আপনাকে একটা ম্যাপ আঁকতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি সিম্পলি হচ্ছে এই ম্যাপটা এঁকে যে উপরের যে অংশটা, এই অংশটা যেটা হচ্ছে অরেঞ্জ যে অংশটা, সেটাকে জাস্ট আইডেন্টিফাই করে দিতে পারেন, যেটা হচ্ছে আমাদের কনফ্লিক্টের এরিয়াটা। আচ্ছা, এছাড়া হচ্ছে ওটাকে যদি আরেকটু জুমড যদি আমরা যাই, যে চীনের সাথেও যদি কনফ্লিক্টের অংশটা আমরা দেখাতে চাই, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আকসাই চীন আছে, আপনাদের এখানে জম্মু কাশ্মীর আছে, হ্যাঁ, যে ইন্ডিয়ার কন্ট্রোলে যেটা আছে, দেন হচ্ছে পাকিস্তানের যে মানে কন্ট্রোলে যেটা আছে, আরেকটা হচ্ছে চায়নার কন্ট্রোলে যে অংশটা আছে। এই তিনটা পোর্শনে কিন্তু এই ম্যাপে খুব সুন্দর করে মোটামুটি এখানে দেওয়া আছে। আরেকটা হচ্ছে আপনারা যদি কোয়াড আসে, কোয়াডটা আমি বলেছি যে আপনারা চাইলে ওই যে সিম্পলিফাইড যে ওয়ার্ল্ড ম্যাপ এর একটা আমি আপনাদেরকে বাংলাদেশ অ্যাফেয়ার্সে দিয়েছি, ওই সিম্পলিফাইড ওয়ার্ল্ড ম্যাপে আপনারা চাইলে এভাবে কানেক্ট করে দেখাতে পারেন চাইলে। দেন হচ্ছে বিসিআইএম করিডোর একটা আছে, বিসিআইএম করিডোর ম্যাপটা একটু দেখবেন। এটা আসলে সাউথ এশিয়ান ম্যাপের সাথে একটু ডিফারেন্ট, কারণ এখানে এটার ক্ষেত্রে হচ্ছে মায়ানমার এবং চায়নার কিছু অংশ এটার সাথে যুক্ত করে আপনাদের শিখতে হয়। তো এই জন্য এটা একটু আলাদা করে দেওয়া, যে এই পাশে মায়ানমার আছে, তার সাথে হচ্ছে চায়না, চায়না থেকে স্টার্ট হয়ে মায়ানমার, সেখানে বাংলাদেশ থেকে বাংলাদেশের ভিতর দিয়ে প্রবেশ করে কলকাতা। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া এবং কি বলে, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মায়ানমার করিডোর বলা হয়, বিসিআইএম করিডোর, কেমন? আচ্ছা, তো আরেকটা লাস্ট হচ্ছে আপনারা একটু বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে মোটামুটি বাংলাদেশের জিও মানে স্ট্র্যাটেজিক গুরুত্ব, এটা সম্পর্কে আমি একটা আর্টিকেলের লিঙ্ক আমি আপনাদেরকে এখানে রেখেছি। আপনারা কাইন্ডলি এটা একটু একটু গো থ্রু করবেন। এটার মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে, হয়তো বা আপনাদের নোটগুলো করার ক্ষেত্রে একটু হেল্পফুল হতে পারে। এটা একটু মোটামুটি গো থ্রু করবেন, তাহলে এখান থেকে মোটামুটি অনেক অনেক কি বলে ডেটা বা হচ্ছে অনেক মানে কন্টেন্ট এখান থেকে আপনারা পাবেন, অনেক আইডিয়া এখান থেকে পাবেন। তো এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আপনাদের কী কী পড়তে হবে। তো আমি শুরুতে যে কথাটা বলছিলাম, যে এখানে আমি যতটুকু দেখিয়েছি, আপনারা এখানে সবাই মোটামুটি আপনারা যে রেসপন্ড করেছেন এখন পর্যন্ত, যে প্রথমবার আপনারা রিটেন পরীক্ষা দিচ্ছেন, এই সংখ্যাটা সবচেয়ে বেশি।
এবং আমি বলবো যে এই কোশ্চেনগুলো আগে আপনারা শেষ করেন, তারপর হচ্ছে আপনারা বাদ বাকি কোশ্চেনগুলোর দিকে যান। কারণ হচ্ছে আপনারা ওই যে অ্যাসিউরেন্স দেখেন আর যেই বই দেখেন না কেন, মানে কোশ্চেনের কোনো অভাব নাই। ওরা কোশ্চেন দিতে কিন্তু কখনো কোনো কার্পণ্য করে নেই, কখনোই করে না। তো সেগুলো দেখতে গেলে দেখা যায় যে আসলে আর মানে নর্মাল ভালো বা ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলো আর দেখা হয়ে ওঠে না। কেমন? আচ্ছা, এবার আমি হচ্ছে আমার একটু খাতার দিকে চলে যাই। খাতার দিকে চলে গেলে যেমন সে ফর এক্সাম্পল আমি একটা মানে শুরুর দিক থেকে একদমই মানে আলোচনা করছি না। যেমন মনে করেন যে গণতান্ত্রিক শান্তি তত্ত্ব বা ডেমোক্রেটিক পিস থিওরি। তো ডেমোক্রেটিক পিস থিওরির ক্ষেত্রে দেখেন এখানে ইমানুয়েল কান্টের একটা তথ্য আমি ছোট করে রাখার চেষ্টা করেছি এখানে শুরুতেই। আচ্ছা, যে মনে করেন যে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের একটা ছোট কথা। এছাড়া গণতান্ত্রিক শান্তি তত্ত্বের মধ্যে মানে তিনটা তত্ত্ব আছে। সো এই তিনটা তত্ত্ব হয়তো বা আপনি এভাবে একটু আলাদা করে দেখাতে পারেন, বা এটার একদম জিস্ট এটা এখানে আমি হালকা করে লিখে রেখেছি, যদি আমাকে ইলাবোরেট করতে হয় যাতে করে আমি ইলাবোরেট করতে পারি। দেন হচ্ছে সে ফর এক্সাম্পল আরেকটা হচ্ছে আপনার উইলিয়াম স্পানিয়েলের একটা মানে শান্তি তত্ত্বের একটা থিওরি আছে, গণতন্ত্র প্লাস গণতন্ত্র হচ্ছে খুব কম যুদ্ধ, অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে খুব কম যুদ্ধ করে, গণতন্ত্র এবং অনগণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে কিছু যুদ্ধ হয়, আর একটা হচ্ছে নন ডেমোক্রেটিক যে কান্ট্রিগুলো আছে এদের মধ্যে আসলে তুলনামূলকভাবে অনেক বেশি যুদ্ধ হয়। এটা হচ্ছে উইলিয়াম স্পানিয়েলের একটা থিওরি। এবং এইটার প্রেক্ষিতে হচ্ছে আপনাদের ওই যে মনোরোড ডক্ট্রিন আছে, ট্রুম্যান ডক্ট্রিন আছে। দেখেন আমি যখন লিখেছি তখন হচ্ছে আমি জাস্ট নিজে হচ্ছে রিকল করার জন্য জাস্ট এগুলো একটু আলাদা করে আবার একটু মার্ক করে রেখেছিলাম আর কি। এইখানে মোটামুটি দেখেন এই যে গণতান্ত্রিক শান্তি তত্ত্ব, এটার মোটামুটি একটা সার্থকতা দিয়ে মোটামুটি এটা কিন্তু সে ফর এক্সাম্পল মনে করেন যে একটু শেষ করা। যেমন খেয়াল করেন বিংশ শতাব্দীতে গণতান্ত্রিক দেশসমূহ নিজেদের মধ্যে তেমন একটা যুদ্ধ কিন্তু জড়ায় না। সো এটাই কিন্তু আসলে গণতান্ত্রিক শান্তি তত্ত্বের একটা মানে যৌক্তিকতা বলা যায় বা একটা সার্থকতা বলা যায়, যে এটা এখনও জাস্টিফাইড বা এটা এখনও ভ্যালিড। তো এটা সে ফর এক্সাম্পল যদি আমাদের গণতান্ত্রিক শান্তি তত্ত্ব নিয়ে একটা শর্ট কোশ্চেন আসে, জাস্ট এতটুকু লিখলে আমার মনে হয় মোর দেন ইনাফ। আপনি 4-এর মধ্যে 3 বা 3.5ও পাবেন আপনি আসলে। দেন আপনি ফাংশনালিজম তত্ত্ব এবং এর গুরুত্ব, এটার মনে করেন প্রবক্তা, এই প্রবক্তার নাম এখানে আছে, এমএল ডুরখেইম আছে, এবং এটার মূল বিষয়টা আছে, এবং এটার যে কি বলে ব্যাখ্যাটা মোটামুটি যে সমাজের পরস্পরের নির্ভরশীলতার উপর বেস করে এটা এখানে একটা ফ্লো চার্টের মাধ্যমে মোটামুটি এখানে একটু দেখানোর চেষ্টা করছি। কেমন? আচ্ছা, এবং ফাংশনালিজম তত্ত্বের মধ্যে যে ইনস্টিটিউশনগুলো আছে সেই ইনস্টিটিউশনগুলো হয়তো একটা ছোট একটা চার্টের মাধ্যমে এখানে একটু দেখিয়ে এর গুরুত্বগুলো মনে করেন কয়েকটা পয়েন্ট করে লিখে শেষ করে দেওয়া। সো এটাই হচ্ছে মনে করেন ফাংশনালিজম নিয়ে যদি আপনাদের ছোটো একটা 4 মার্কের কোশ্চেন আসে, এটা হচ্ছে মোর দেন ইনাফ। এতটুকু লেখা হচ্ছে মোর দেন ইনাফ, এবং এতটুকু লিখতে পারলে 3.5 বা এর থেকে বেশি আশা করা যায় যে পাওয়া যাবে। আচ্ছা, আমি আবারও বলে নিচ্ছি এখানে কিন্তু বেশ কিছু আমার মানে কিছু নোট মানে বলতে পারেন, কিন্তু এটার মূল উদ্দেশ্য কিন্তু আসলে আপনাদের সাথে নোট শেয়ার করা না যে আপনি এগুলো পড়ে ফেললেন, বিষয়টা এরকম না। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যখন নোট করবেন বা আপনি পরীক্ষার খাতায় লিখবেন, আপনার নোটটা বা আপনার লেখাটার মধ্যে কি কি বিষয়গুলো আসলে থাকা উচিত বা কি কি বিষয় আসলে এখানে মানে থাকা দরকার। ঠিক আছে? আচ্ছা, যেমন মনে করেন ট্রান্স আটলান্টিক সম্পর্কের গতি প্রকৃতি। তো গতি প্রকৃতির মধ্যে মনে করেন যে বেশ কিছু পয়েন্ট করে রিসেন্ট টাইমে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে পয়েন্ট করে এখানে দিয়ে দেওয়া, লাস্টে হচ্ছে একটা এন্ডিং কোটেশন দিয়ে দেওয়া। যেমন আশা করা যায় ট্রাম্পের সূচনা করা বাণিজ্য যুদ্ধ বাইডেন প্রশাসনের সময় দূরীভূত হবে এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক পুনরুদ্ধার করে ট্রান্স আটলান্টিক সম্পর্ক একটি নতুন মাত্রা পাবে। এরকম একটা মনে করেন এন্ডিং সেন্টেন্স দিয়ে দেওয়া, আবার স্টার্টিংয়ের সময় একটা ওরকম একটা স্টার্টিং সেন্টেন্স দিয়ে দেওয়া, এটা হচ্ছে মানে ডেফিনেটলি গুড প্র্যাকটিস। দেন সিডোয়ের গুরুত্ব, সিডোয়ের গুরুত্ব যখন আপনি লিখবেন, যেমন এটা গৃহীত হয় কত সালে, কার্যকর কত সালে হয়, সমর্থন কে কে করে, এগুলো জাস্ট আপনি একদম সিরিয়ালি আমি হচ্ছে এভাবে দিতাম আর কি। যেমন সিডো সম্পর্কে একটা সিঙ্গেল সেন্টেন্সে লিখে এটার পূর্ণরূপ, যেমন এটা পূর্ণরূপ কি, এটা কবে গৃহীত হয়। আপনারা আমার এটা লেখা আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, একটু তুলনামূলক একটু আইডিয়া নেন, আমি হচ্ছে তো শেয়ার করে দিব, তারপর হচ্ছে আপনারা নিজেদের মতো করে দেখে নিতে পারবেন। আমি জাস্ট হচ্ছে একটু ধারণাটা একটু শেয়ার করার জন্য আমি আর একটা বড় কোশ্চেন দেখাবো, বড় কোশ্চেনটা দেখিয়ে তারপর হচ্ছে
আমরা একটু এন্ডের দিকে যাব। এই যে যেমন মনে করেন হান্টিংটনসের ক্ল্যাশ অফ সিভিলাইজেশনসের যে থিওরিটা, এখানে যেমন কোটেশন আছে, এই যে মাঝখানে কোটেশন দেওয়া আছে, হান্টিংটনস থিওরির একটু এক্সপ্লেনেশন আছে, ঠিক আছে। আহ, এটা মোটামুটি আছে। হান্টিংটন থিওরিজের প্রয়োগগুলো কি আছে, হ্যাঁ। আচ্ছা, স্নায়ুযুদ্ধের কারণ কি, এগুলো একটু দেখলে আপনারা মোটামুটি আশা করছি মোটামুটি পাবেন। আচ্ছা, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, বাকিগুলো তো আপনারা একটু খাতা দেখলেই বুঝবেন কোনটা কোন কোশ্চেনের জন্য আসলে আমি ছোট করে নোট করেছি। আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার এবং এটার ভবিষ্যৎ ফলাফল কি হতে পারে। আচ্ছা, এই কোশ্চেনটা ছিল হচ্ছে যেমন আপনাদের জন্য হচ্ছে, আমি বারবার মধ্যপ্রাচ্য সংকট ওয়ার্ডটা ইউজ করতেছি কারণ হচ্ছে যেহেতু আমি মানে ফেসবুকেই লাইভটা করছি, এটা ফেসবুকেই থাকবে এবং আপনারা জানেন কন্টেন্টের উপর ওরা অনেক ধরনের সার্চ ইউজ করে। তো আমি চাচ্ছি না যে এটা কোনো মানে কোনো মানে একটু কেয়ারফুল থাকার জন্য আপনারাও একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। এই কারণে আমি জাস্ট অলওয়েজ মধ্যপ্রাচ্য সংকটটা আমি ব্যবহার করছি। আপনারা বুঝতেই পারছেন আমি মধ্যপ্রাচ্য সংকট বলতে আসলে কোন দিকে ইঙ্গিত করছি। আচ্ছা, এখানে এখন যেমন ওই সময়টাতে 41তম লিখিত টাইমে, ওই সময় কিছু তার ঠিক ইমিডিয়েট আগে হচ্ছে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করেছিল। তো এখন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার ফলে ওটা নিয়ে একটা বিশাল হইচই হয়েছিল। ইভেন এমনও আপনারা জানেন যে মানে প্লেনের মানে একদম প্লেনের সাথে লিটারেলি মানুষ ঝুলে ঝুলে যাওয়ার জন্য চেষ্টা করেছে ওই সময়টাতে। এটা প্রচুর আলোচিত ছিল এবং আমরা মোটামুটি কনফার্ম ছিলাম যে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। তো কিন্তু সমস্যা যেটা হয়েছে যে এটা নিয়ে মোটামুটি নোট খুব অপ্রতুল ছিল, কারণ বই যেগুলো বের হওয়ার সেগুলো বেশ আগে বের হয়ে গিয়েছে, ওইখানের মধ্যে এটা নাই। এবং যে কটাতে ছিল সেগুলোতে মোটামুটি একটা জেনারিক লেখা ছিল, এবং যেহেতু মোটামুটি বুঝতেছিলাম যে এই কোশ্চেনটা আসবেই, তো মোটামুটি বেশ ঘাটাঘাটি করে আমি এই জিনিসটা তৈরি করেছিলাম। তো এটার ক্ষেত্রে মনে করেন একটা 15 মার্কের কোশ্চেন, সে ফর এক্সাম্পল এটা একটা 15 মার্কের কোশ্চেন। এই 15 মার্কের কোশ্চেন সে ফর এক্সাম্পল এটা হচ্ছে এই কোটেশনটা দিয়ে যে কোনো কনফ্লিক্ট যদি আসতো, যে কোনো কনফ্লিক্ট আসলে আমি এই কোটেশনটা দিয়ে আমি শুরু করার চেষ্টা করতাম। আমি দেখতাম যে এটা আমি ইউজুয়াল বইগুলোতে আমি আসলে পাই নাই। দেয়ার ইজ নো অনারেবল ওয়ে টু কিল, নো জেন্টাল ওয়ে টু ডেস্ট্রয়, দেয়ার ইজ নাথিং গুড ইন ওয়ার এক্সেপ্ট দ্য এন্ডিং। এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের একটা কোটেশন। এটা খুবই চমৎকার একটা কোটেশন আমার কাছে মনে হয়েছে, যে যে কোনো কনফ্লিক্টকে আপনি এই কোটেশন দিয়ে শুরু করতে পারেন, বা আমি বলবো আপনি নেটে সার্চ করলে আরও চমৎকার কোটেশন পাবেন। মানে আপনি আপনার লেখার মধ্যে এই জায়গার মধ্যে একটু ভ্যারিয়েশন আনার চেষ্টা করেন। ওকে, এখানে কিছু মোটামুটি ইন্ট্রোডাকশন ছিল, ইন্ট্রোডাকশনের পরে হচ্ছে আমি এটার একটু হিস্ট্রি লিখেছি। যেমন আপনাদের মিডল ইস্টের যে কনফ্লিক্ট সেটার ক্ষেত্রেও কিন্তু আপনারা একটু হিস্ট্রি স্টাডি করার চেষ্টা করবেন অবশ্যই। ওকে, আচ্ছা, একটু হিস্ট্রি স্টাডি করার চেষ্টা করবেন, এখানে রাখবেন অবশ্যই। এবং এই হিস্ট্রির মধ্যে কিন্তু মানে অরুন্ধিতা রায়, ইন্ডিয়ান যে রাইটার, তার কিন্তু একটা কোটেশন আমি আবার নেটে ঘাটাঘাটি করে এখান থেকে একটা মানে কি বলে কম্পাইল করার চেষ্টা করেছি। যেমন তালেবান ইজ নট এ ফিক্সড নাম্বার অফ পিপল, দ্য তালেবান ইজ অ্যান আইডিওলজি দ্যাট হ্যাজ স্প্রাং আউট অফ হিস্ট্রি দ্যাট আমেরিকা ক্রিয়েটেড এনিওয়ে। খেয়াল করেন, এটাতে কিন্তু আসলে এই একটা কোটেশনে অনেক কিছু আসলে এক্সপ্লেইন করে, যে আমেরিকা থেকে আফগানিস্তান থেকে মানে আমেরিকানরা চলে গিয়েছে, মার্কিন সেনা প্রত্যাহার করেছে, সেটার সাথে কিন্তু এটা খুবই আসলে প্রাসঙ্গিক একটা কোটেশন, যে আসলে যে তালেবানের যে আইডিওলজিটা তারা যেখান থেকে চলে গিয়েছে, মানে ওই আইডিওলজিটা দেখা গেছে যে তারাই আসলে তাদের প্রয়োজনে তৈরি করেছিল। আচ্ছা, এখানে দেখেন যে এটা সংঘাতের কিছু মানে বিষয়ে বা কিছু ঘটনাপুঞ্জি এখানে রাখা হয়েছে। দেন এই সামরিক ব্যয় হচ্ছে কস্ট অফ ওয়ার, এরকম একটা ইয়ে আছে। ব্রাউন ইউনিভার্সিটির কস্ট অফ ওয়ার একটা প্রজেক্ট আছে, এই যে আমি এখানে একটা মার্ক করে দিচ্ছি। আপনারা যে কোনো যে যুদ্ধ বিগ্রহ ওয়ার্ল্ডে যেগুলো হচ্ছে সেগুলোর কস্ট সম্পর্কে সেখানে আইডিয়া পাবেন। এটা একটা খুব ভালো একটা সোর্স। সেখান থেকে আপনারা হচ্ছে মধ্যপ্রাচ্যের যে কনফ্লিক্ট, এবং এই কনফ্লিক্টে মনে করেন যে পরিমাণ খরচ করছে পশ্চিমারা, সেই খরচের একটা এস্টিমেশন আপনারা এখান থেকে দেখে এরকম একটা ডাটা আপনারা প্রিপেয়ার করবেন। ওকে, যেমন আমি সামরিক ব্যয়ের জন্য এটা রেখেছিলাম, যে কেমন সামরিক ব্যয় তারা করেছিল, হতাহতের পরিসংখ্যান কেমন আছে, এবং এই হতাহত তারা ফ্রন্ট ওয়ারে হচ্ছে নাকি বিমান হামলায় নাকি গণহত্যায়, কোনটাতে পার্সেন্টেজ কেমন, এরকম একটা পরিসংখ্যান আপনারাও রাখার চেষ্টা করবেন। আমি এটা এই জন্য দেখাচ্ছি যে সংঘাত আপনারা যে নোটটা করবেন সেটা কিন্তু এটার সাথে অনেকটা প্রাসঙ্গিক। ওকে,
অনেকটা মিল আছে। দেন হচ্ছে হয়তোবা এখানে খালেদ হোসেনের একটা কোটেশন ছিল, দেয়ার আর আ লট অফ চিলড্রেন ইন আফগানিস্তান বাট লিটল চাইল্ডহুড। এটা কিন্তু আসলে বর্তমান মধ্যপ্রাচ্যের মানে ইস্যুটার ক্ষেত্রেও কিন্তু আসলে অনেক বেশি প্রাসঙ্গিক। দেন হচ্ছে ঐতিহাসিক শান্তি চুক্তি হয়েছিল, যেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কি হবে যে ইউনাইটেড নেশনসে অনেকবার মনে করেন যে এটাতে ভেটোর প্রস্তাব এসেছে, নাকচ হয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাব হয়েছে কিন্তু নাকচ হয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাব বা যুদ্ধবিরতি দিয়েও ওইটা বা ভায়োলেট হয়েছে। এই বিষয়গুলো যেন আপনাদের নোটে অবশ্যই থাকে, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে কি, দেন মনে করেন যে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয় রেখেছিলাম। এখানে কিছু আপনাদের, যেমন দেখেন নিজের একটা কি বলে, নিজের একটা পার্সোনাল থট বা নিজের একটা কমেন্ট। যেমন দেখেন এখানে আমি রেখেছিলাম যে শান্তি চুক্তি আত্মসমর্পণ নাকি পালানোর পথ। এটা কি আসলেই শান্তি চুক্তি, নাকি এটা আসলেই আত্মসমর্পণ, নাকি এটা আসলে কোনো রকম তারা হচ্ছে মানে ছেড়ে দে মাকে দে বাঁচি এরকম একটা সিচুয়েশন। তো এটাতে আপনি আপনার নিজের একটা থট ইউজ মানে মানে থট প্রোভোকিং একটা কিছু আপনি এখানে রাখবেন। যেমন ডেফিনেটলি মিডল ইস্টের যে বিষয়টা, সেটার ক্ষেত্রে আমি মনে করি হচ্ছে আপনারা রাখতে পারেন মানে প্রত্যেকে মানে যেই কজ দেখিয়ে আসলে যুদ্ধটা শুরু করা হলো আসলেই কি এটা প্রাসঙ্গিক কি না, বা এটা কি আসলে অন্য কোনো স্বার্থ হাসিলের জন্য তার মানে মানে খোলসে করে অন্য কোনো স্বার্থ উদ্ধারের চেষ্টা কিনা। ওকে, এই বিষয়টা একটু রাখার চেষ্টা করবেন। এবং ফিউচার কি হতে পারে দেখেন, আমি কিন্তু এটা নোট মানে যথেষ্ট ইলাবোরেটলি নোট করছি যাতে করে যে এটার যেই কোশ্চেনই আসুক না কেন আমি যাতে এখান থেকে আমি কন্টেন্ট নিয়ে হচ্ছে আমি ওখানে সাজাতে পারি, মানে এটা নিয়ে যা যা কিছু আসা সম্ভব, এটার ইতিহাস, এটার বর্তমান অবস্থা, এটাতে কেমন ব্যয় হচ্ছে, কেমন হতাহত হচ্ছে, এটা কেন শেষ হচ্ছে না, কেন এটা কেউ চুক্তিতে আসছে না, এটা ভবিষ্যতে কোন দিকে যাইতে পারে, এই পুরো বিষয়টা কিন্তু আপনাদের রাখতে হবে। আফগানিস্তানের ভবিষ্যতের মধ্যে আপনাদের এই যে এখানে যেমন আমি পয়েন্ট আউট করে রেখেছিলাম কিছু জিনিস, প্রতিবেশী দেশের সহিংসতা বৃদ্ধির আশঙ্কা এখানে থাকতে পারে, এখানে একটা ম্যাপ হয়তো বা আপনারা রাখবেন। দেন হচ্ছে আর কি কি মানে প্রবলেম হতে পারে সেই বিষয়গুলো হয়তো বা এখানে 9-10টা পয়েন্ট রেখেছি, এবং লাস্টে হচ্ছে মোটামুটি একটা এন্ডিং দিয়ে এবং এন্ডিং একটা কোটেশন দিয়ে শেষ করার চেষ্টা করবেন। ওকে, মোটামুটি একটা রিলেভেন্ট কোটেশন দিয়ে শেষ করার চেষ্টা করবেন। আশা করছি আপনারা মোটামুটি একটা ভালো আইডিয়া পাইছেন যে এটা আসলে মানে কিভাবে রিপ্রেজেন্ট করা দরকার, বা কিভাবে আপনাদের জন্য যে বড় কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো অন্তত অন্তত আমি বলবো চারটা থেকে পাঁচটা আপনারা এভাবে একটু নোট করেন। এভাবে একটু নোট করলে হবে কি আপনি মানে এখান থেকে রিলিভেন্ট যেই কোশ্চেনই আসুক না কেন আপনি অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। কেমন? আচ্ছা, আচ্ছা, এরপরের যে এই পার্টগুলো সেগুলো আবার হচ্ছে বিভিন্ন কনসেপচুয়াল কোশ্চেন বা ছোটো কোশ্চেন এক্সাম্পল সহ এগুলো আমার খাতায় আছে, একটু নোট টাইপের আপনারা একটু দেখতে পারেন। ফেইল স্টেট অথবা বিভিন্ন ধরনের যে রাষ্ট্রগুলো আছে এক্সাম্পল সহ, ভঙ্গুর রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র। আচ্ছা, এরপর হচ্ছে ওয়েলফেয়ার স্টেট, এটার মধ্যে কী ধরনের সংজ্ঞা দেওয়া যায়, কোন কোন বৈশিষ্ট্যগুলো ইনক্লুড করা যেতে পারে, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং নিরঙ্কুশ রাজতন্ত্রগুলোর মধ্যে পার্থক্য, এগুলো একটু মোটামুটি আপনারা দেখলে বুঝতে পারবেন। এগুলো নিয়ে আমি আর ইলাবোরেটলি আমি কথা বলছি না প্রতিটা নিয়ে, এর বাইরের আমার এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স খাতার যে বাদবাকি যে বিষয়গুলো সেগুলো মোটামুটি ইয়া। আরেকটা হচ্ছে পেগাসাস স্পাইওয়্যার কেলেঙ্কারি, এটা মাঝখানে বেশ আলোচিত ছিল, এটাও এখানে হচ্ছে এটা রিসেন্ট টাইমে যে জামাল খাশোগির ইস্যুটা নিয়ে এটা অনেক বেশি আলোচনায় চলে এসেছিল। এটা আমি একটু দেখাচ্ছি এই কারণে না যে এটা ইম্পর্টেন্ট, এই কারণে যে যে কোনো কোশ্চেন আপনারা এইভাবে একটু মনে করেন পেগাসাস স্পাইওয়্যার বা যে কোনো একটা ইনফরমেটিভ বিষয়গুলো এভাবে আপনি যদি একটু পয়েন্ট করে, যেমন পেগাসাস স্পাইওয়্যার নিয়ে এটা নির্মাতা, এটার অপারেটিং সিস্টেম, এটার ওয়েবসাইট, নামকরণ, এটা সর্বপ্রথম প্রকাশ কবে হয়, ঠিক আছে, যদি একটা এরকম একটু ফ্লোট চার্ট টাইপের একটা ডায়াগ্রাম দেওয়া যায়, তো এই বিষয়গুলো কিন্তু ডেফিনেটলি আপনার লেখাটাকে অনেক অনেক অন্য উচ্চতায় নিয়ে যাবে। হ্যাঁ, অনেক ভালো মার্ক ক্যারি করবেন এবং হচ্ছে অনেক ভালো একটা ইমপ্রেশন ক্যারি করবেন, ঠিক আছে, যেভাবে ইনস্টল হতে পারে, যেসব তথ্য সে সংগ্রহ করতে পারে, এটার কেলেঙ্কারি বিষয়ক যে তথ্যগুলো, কী কী ঘটনা ঘটছে সেই বিষয়গুলো। আচ্ছা, এখানে বাদবাকি যেগুলো আছে সেগুলো মোটামুটি হচ্ছে কনসেপচুয়াল ইস্যুস বা ছোটোখাটো যে কোশ্চেনগুলো সেগুলোর, যেমন এখানে গেম থিওরি চিকেন নেক মডেল আছে, এটার মূল্যায়ন আছে, এটার বাস্তব প্রয়োগ আসলে হয়েছে কোথায়, একটু দেখলে মোটামুটি আপনারা বুঝতে পারবেন। ওকে, আমি এগুলো নিয়ে আর এগুলো রিড আউট করছি না।
আর হচ্ছে আমার হাতের লেখা অত বেশি সুবিধার না, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আসলে একটু রিকোয়েস্ট করব সবাইকে। এটা অবশ্য আমার একদম সত্য কথা বলতে এটা আমার একদম প্রিপারেশনের শুরুর দিককার লেখা, অনেক দিন পরে লেখার কারণে, এবং পরীক্ষার খাতায় আমার লেখা এর থেকে আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল। আমার কাছে মনে হয়েছে যে আমার যে কোনো মডেল টেস্ট এর খাতার তুলনায় আমার মেইন পরীক্ষা, যেটা মেইন পরীক্ষার খাতা, এর থেকে অনেক চমৎকার, মানে আমার নিজের কাছে মনে হয়েছে যে না, অনেক অনেক ভালো লেখা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তো এটাও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটাও আমি আপনাদেরকে দিয়ে দিব এখানে। কি বলে, নন স্টেট অ্যাক্টরের স্বীকৃতির বিভিন্ন শর্ত, এখানে বেশ কিছু নোটস আপনারা এখানে পাবেন। এটা হয়তো বা সব না, বাট বেশ কিছু পাবেন। আমি আবারও বলছি, এটা এই জন্য দেওয়ার উদ্দেশ্য, এটার উদ্দেশ্য কিন্তু এটা না যে আপনাদেরকে নোট দিয়ে দেওয়া। হ্যাঁ, এটা আমি আগেও আপনাদেরকে বলেছি, যেটা একটা গাইডলাইন আমি আপনাদেরকে প্রোভাইড করছি। এটা একটা গাইডলাইন কোর্স, এবং যাতে করে আপনারা বুঝতে পারেন যে কতটুকু লেখা দরকার, বা কীভাবে রিপ্রেজেন্ট করা দরকার, বা কোন কোন বিষয়গুলো ফোকাস থাকা দরকার। এটা হয়তো বা যেহেতু আমার খাতা দেখছেন, যেহেতু হয়তো বা একটা আপনাদের একটু কনফিডেন্সটা একটু বাড়বে যে না ঠিক আছে ভাইয়া, যেহেতু এভাবে করে লিখে মানে 2বার ক্যাডারে রিকমেন্ডেড হয়েছে, তাহলে আশা করি ইনশাল্লাহ এটাতে কাজ হবে। হ্যাঁ, তো এটা জাস্ট আপনাদেরকে একটু কনফিডেন্স দেওয়া, আর কিছু না। আর হাতের লেখা নিয়ে যেটা বললাম, যে হাতের লেখা কিন্তু আমারটাও যে খুব বেশি ভালো তা না, কিন্তু একটু হাতের লেখাটা যাতে পড়ে একটু বোঝা যায়, এরকম হইলেই আসলে চলবে। এর বাইরে তেমন একটা বেশি রিকোয়ারমেন্টস কিন্তু আসলে মানে থাকে না, যে হাতের লেখা খুব ঝকঝকে তকতকে হইতে হবে এমন না, হাতের লেখা বোঝা যায় এমন হতে হবে। আচ্ছা আচ্ছা, এর মাঝে আমি বলি যে মাঝখানে আমি যে ম্যাপটা, আমি আপনাদেরকে যে ম্যাপের কথা বলেছি, ম্যাপের ক্ষেত্রে আপনারা 2B ইউজ করেন। আপনারা 4B ইউজ করতে গেলে হয় কি, অনেক বেশি মোটা হয়ে যায়। 2B ইউজ করলেই চলবে। আপনারা কোটেশনের ক্ষেত্রে ব্লু জেল পেন ইউজ করতে পারবেন নাকি পারবেন না? হ্যাঁ, আপনারা ব্লু জেল পেন ইউজ করতে পারবেন। ম্যাপ ড্র করে অ্যানোটেশনকে ব্লু পেন দিয়ে দিবেন নাকি পেন্সিল দিয়ে? পেন্সিল দিয়ে ড্র করলে ডেফিনেটলি পেন্সিল দিয়ে দিবেন অ্যানোটেশন। ম্যাপেকে আপনারা বাইরে যে বক্সটা দিবেন, সেই বক্সটা আপনারা পেন্সিল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। হুম। আচ্ছা আচ্ছা, ইংরেজি লেখার সময় আমরা কি কোনো বাংলা উদ্ধৃতি বা বাংলা বইয়ের নাম লিখতে পারবো না? ইংরেজিতে, যদি আপনারা ইংরেজিতে লেখেন তাহলে আপনারা বাংলা বই লিখতে পারবেন না। ঠিক আছে। যেমন আপনি যদি এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার যদি আপনি মানে ইংরেজিতে অ্যান্সার করেন, এর মাঝখানে আপনি বাংলা লিখতে পারবেন না। বাট আপনি যদি বাংলায় কোনো কিছু অ্যান্সার করেন, আপনি কোটেশন বা কোনো বইয়ের নাম বা কোনো রাইটারের নাম বা ওই তত্ত্বের যে প্রবক্তা তার নাম, সেটা কিন্তু আপনি কি করতে পারবেন, আপনি কিন্তু ইংরেজিতে লিখতে পারবেন। আচ্ছা, আমার হ্যান্ড রাইটিংয়ের স্পিড মেইন এক্সামে কেমন ছিল? আমি গত ক্লাসে একটু আলোচনা করেছি যে আমি মোটামুটি চেষ্টা করতাম যে যাতে করে 3.5-4 মিনিটের মাঝখানে এক পাতা লেখা যায়। বাংলাদেশ অ্যাফেয়ার্সে 41তম বিসিএসে 71 পেজের মতো লিখতে হয়েছিল, মানে লিখা হয়েছিল। 43তম মতো মোটামুটি 65-66+ পেজ লেখা হয়েছিল। সো আপনারা টার্গেট রাখবেন 3.5-4 মিনিটের মধ্যে আপনারা যাতে 1 পেজ লিখতে পারেন। আচ্ছা, আরেকটা খুবই প্রাসঙ্গিক কোশ্চেন, সেটা হচ্ছে যা যা নোট করেছিলাম সব কি এক্সামে লেখার সময় মনে ছিল কিনা? এটা কারোরই মনে থাকবে না আসলে। আপনি যা যা লিখবেন তার কিছু ভুলবেন, কিছু আবার দেখবেন যে আপনার কিছু কমন সেন্স খাটিয়ে অন্য কোনো কোশ্চেনের কোনো একটা পয়েন্ট বা কোনো রিলেভেন্ট কোনো একটা কিছু, সেটা আপনি আবার এখানে যুক্ত করতে পারবেন। সো একদম হুবহু আপনার মনে থাকবে না, বাট আপনি মোটামুটি লিখতে পারবেন। আচ্ছা আচ্ছা, 46-এর জন্য আপনারা হচ্ছে মোটামুটি আমি আপনাদেরকে ওই যে মেজর ইস্যুস অ্যান্ড কনফ্লিক্টসের যেই আমি সাজেশনটা আমি আপনাদেরকে প্রোভাইড করেছি, সেখান থেকে সেই বিষয়গুলো আপনারা একটু আলাদা করে নোট করার চেষ্টা করেন। হ্যাঁ, সেগুলো একটু নোট করে ফেললে এটা আপনাদের জন্য বেটার হবে। ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা সবাই করছেন যে এই যে মোটামুটি মিডল ইস্টের যে কনফ্লিক্ট, এটার জন্য এরকম ইলাবোরেট নোট, এটার ছাড়া, এটা ছাড়া আপনারা হচ্ছে ওই যে কনফ্লিক্টসের যেই অংশটাতে আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দিয়েছি যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো আপনারা হচ্ছে নোট করে ফেলতে পারেন। কনফ্লিক্টসের যে পার্টটা, মেজর ইস্যুস অ্যান্ড কনফ্লিক্টস, এখানের মধ্যে হচ্ছে আপনারা আরেকটা জিনিস করেন, সেটা হচ্ছে বাংলাদেশ মায়ানমারের রিলেশনটা একটু দেখে ফেলবেন। রোহিঙ্গা ক্রাইসিস, এটার একটা সুন্দর নোট করার চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের একটা সুন্দর নোট করার চেষ্টা করবেন। ঠিক আছে। আমি কয়েকটা জিনিস একটু একটু বলে দিই। প্রাইমারিলি আপনারা যেহেতু নোট শুরু করতে চাচ্ছেন, একটা হচ্ছে মিডল ইস্টের যে বিষয়টা, সেটা একটু আপনারা রাখবেন।
এটা তো অবশ্যই রাখবেন, এবং এটা খুবই চমৎকারভাবে রাখার চেষ্টা করবেন। এটার মনে করেন যে একদম আদ্যপান্ত রাখার চেষ্টা করবেন। আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন, এটা দেখবেন যে আপনাকে এত অসংখ্যবার লিখতে হবে, এটার বলার কোনো মানে মানে অপেক্ষা রাখে না। এলডিসি গ্র্যাজুয়েশন, এটা একটু সুন্দর করে নোট করবেন। হুম। দেন হচ্ছে রোহিঙ্গা যে ইস্যুটা, এটা একটু সুন্দর করে নোট করার চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে কি, যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে এটা অনেকদিন পর্যন্ত আসলে এটার স্থায়িত্ব থাকবে। আহ, মানে ইউএস চায়না এই যে কনফ্লিক্ট এর পার্সপেক্টিভে বাংলাদেশের রিলেশন কেমন হওয়া উচিত আর কি, ঠিক আছে? মানে সহজ কথা, ইউএস চায়না বাংলাদেশের রিলেশন, এই ট্রায়াঙ্গুলার যে রিলেশন, এখানের মধ্যে আমরা কিভাবে ব্যালেন্স করতে পারি। আচ্ছা। আচ্ছা। আহ, আচ্ছা, পিএসসি খাতায় প্রশ্নের জায়গায় নির্দিষ্ট করে দিলে করণীয় কি? আচ্ছা, এটা এখনই এটা নিয়ে এত বেশি ওরিড হওয়ার কোনো কারণ নেই। সেক্ষেত্রে আমি বলবো, যদি জায়গা ফিক্স করে দেয়, তাহলে আপনার হাতের লেখা মনে করেন যে আপনি স্পিড আপ রাখার চেষ্টা করবেন, তাহলে সেক্ষেত্রে হয়তো একটু ছোটো করে লিখতে হবে, যদি আপনাকে জায়গা যদি ফিক্স করে দেয়। ওকে। আচ্ছা। জাতিগত সংঘর্ষ নাকি পৃথিবীতে এক মেরুকরণের সূক্ষ্ম প্রচেষ্টা, এটা কি আলোচিত সমস্যায় ব্যবহার করা যায় কিনা? ডেফিনেটলি, অবশ্যই ব্যবহার করা তো অবশ্যই যায়। এক্সামের প্রেশার ডিল করা নিয়ে একটু বলেন। এত পড়ার অনেক কিছুই এত এত পড়ার অনেক কিছুই পড়া হবে না, এটা জেনে প্রথমত হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করে নেন যে কেউই, আমি আগেও বলছি, যে কোনো ক্যাডারই পুরো বিসিএস এর লিখিত সিলেবাস শেষ করে পরীক্ষার হলে বসতে পারে না। কোনো একটা সাবজেক্টের সিলেবাসও শেষ করে বসতে পারে না। সো এটা শুধুমাত্র আপনার জন্য না, যারা অতীতে ক্যাডার হয়েছে, যারা হচ্ছে এবং ভবিষ্যতে যারা হবে, সবার জন্য এটা সত্য। আপনার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেইগুলো আসলে গুরুত্বপূর্ণ, যেগুলো একদম না দেখলেই না, সেগুলোর মধ্যে আপনি কোনো কিছু যাতে মিস না করে যান। কেমন? আচ্ছা। আচ্ছা, কনফ্লিক্টের জন্য কি কি পয়েন্টগুলো দেখা উচিত একটু আইডেন্টিফাই করে দিল। আচ্ছা, কনফ্লিক্টের জন্য যেই পয়েন্টগুলো আমার মতো থাকা উচিত, এটা হচ্ছে আমি আপনাদেরকে যেই আমার নোটের যে অংশটা শেয়ার করেছি। আচ্ছা, আমি একটু তারপরও, যে কোনো কনফ্লিক্ট এটা প্রাসঙ্গিক আপনাদের জন্য আসলে, এটার কনফ্লিক্টে আপনারা সুন্দর একটা ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। হ্যাঁ, যে কোনো কনফ্লিক্টের ক্ষেত্রে আপনারা সুন্দর একটা ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করবেন, এবং এটার হিস্ট্রি সম্পর্কে আপনারা নোট করবেন। এটার আসলে প্রাচীন, মানে এটা কবে থেকে শুরু হয়েছে, এটার আগের অতীত ইতিহাস কি, ঠিক আছে? এটার প্রেজেন্ট কন্ডিশন কি, প্রেজেন্ট কন্ডিশনে কি এটা কি ইউএনএ কি যুদ্ধবিরতির কোনো ইয়ে আসছে কি না, এরপর হচ্ছে সিজ ফায়ারের জন্য প্রচেষ্টা করা হয়েছে কি না, ঠিক আছে? প্রেজেন্ট কন্ডিশনের মধ্যে এটা হচ্ছে চুক্তি বিষয়ক কন্ডিশন। দেন হচ্ছে সে ফর এক্সাম্পল হতাহত বিষয়ক কন্ডিশন কি অবস্থা, এই যুদ্ধের কস্ট অফ ওয়ার কেমন হচ্ছে, কস্ট অফ ওয়ার এটা অবশ্যই থাকতে হবে। কস্ট অফ লাইফ অবশ্যই থাকতে হবে, যে আপনাদের কি বলে কেমন প্রাণহানি হচ্ছে। এবং মিডল ইস্টের এই কনফ্লিক্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মানে চিলড্রেন্সদের অবশ্যই একটা স্পেশাল একটা পোর্শন আপনারা রাখার চেষ্টা করবেন। দেন একটা আপনাদের নিজেদের কমেন্ট থাকবে, ওয়াই ইটস নট সলভিং, এটা কেন সলভ হচ্ছে না, এত এত মানুষজন এত এত ধিক্কার দিচ্ছে, তারপরেও কেন এটা সলভ হচ্ছে না। এটার পিছনে আপনার একটা পার্সোনাল একটা ওপিনিয়ন থাকবে। দেন হচ্ছে এটার ফিউচার কি, এটার ফিউচার কি, এটার ফিউচার কোন দিকে যেতে পারে, সে সম্পর্কে রাখবেন। লাস্টে একটা এন্ড নোট দিয়ে দিবেন, ব্যাস। এই এই পয়েন্টগুলো মোটামুটি একটু রাখার চেষ্টা করবেন। আচ্ছা। ইন্দো প্যাসিফিক আউটলুক, হ্যাঁ, মানে এই যে ইউএস চায়না বাংলাদেশ রিলেশনশিপের মধ্যে অ্যাকচুয়ালি ইন্দো প্যাসিফিক আউটলুকটা চলে আসবে। ইন্দো প্যাসিফিক এই পোর্শনটা এমনভাবে নোট করবেন আসলে, যে ইউএসের এদিকের মানে কর্মকাণ্ড, চায়নার এদিকের কর্মকাণ্ড, ওদের ডিপ্লোম্যাসিগুলো, ওদের যে ইনস্টিটিউশনগুলো, এগুলো যাতে এখানে চলে আসে। কোটেশন আইডিয়া, সরি, কোটেশন আইডিয়া নিয়ে আসলে বানায় লেখাটা যদি একটু অপরিচিত রাইটার হয়, সেক্ষেত্রে অনেকেই আমি শুনছি দেয়, বাট এটা আমার ক্ষেত্রে আমি কখনো আসলে বানায় ইউজ করিনি। আসলে মোটামুটি কমন কোশ্চেন তো
আইডেন্টিফাই করে ফেলা যায় বড় কোশ্চেনের জন্য যে এগুলো আসবে, তো সেগুলো দেখা যায় যে মানে কোটেশন আপনি কমন কোটেশনগুলো ইউজ করলে মানে শিখে ফেললে সেগুলো ইউজ করতে পারবেন, ওটাতে অত বেশি বানায় আশা করি দিতে হবে না। এক্সামের আগে যদি সম্ভব হয় আপনার নতুন করে কোনো কিছু গুরুত্বপূর্ণ মনে হলে, হ্যাঁ ডেফিনেটলি আমি হচ্ছে এই যে আপনাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের এটার জন্য যদি গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো, যদি আরও কিছু কোশ্চেন আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় এক্সামের আগে, তাহলে আমি পোস্ট করে আমি আপনাদেরকে জানাই দিব যে এই কোশ্চেনগুলো আপনারা দেখেন। ঠিক আছে, ডেফিনেটলি দেখব। আচ্ছা, ইন্ডিয়ার ইলেকশনের প্রভাব গুরুত্বপূর্ণ কিনা, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বলল বাংলাদেশের কক্সবাজার এলাকা নিয়ে খ্রিস্টান, না এটা নিয়ে অত বেশি না। ইন্ডিয়ার ইলেকশন আমাদের জন্য অত বেশি এটা মানে অত বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে না। আহ, আচ্ছা, ইউএস চায়না রিলেশনশিপে আমাদের পররাষ্ট্র নীতির যে মেইন থিম যেটা, সেটা ধরে লিখতে হবে কিনা, ডেফিনেটলি এটা ধরে লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বাংলা এক্সাম দিতে গিয়ে মনে হয় সময় অনেক, কিন্তু লিখতে পারি না, মাথায় আসে না। আর জিকের ক্ষেত্রে সময় কম মনে হয়, বাংলাতে রাইটিং পার্টগুলো নিয়ে মনে হয় স্ট্রাগল করতে হতে পারে, এক্সামের সময় মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। এইটা আস্তে আস্তে একটু প্র্যাকটিস করতে হবে ভাইয়া। আচ্ছা, তিস্তা ব্রিজ নিয়ে চায়না ভার্সেস ইন্ডিয়া, এটা কি আসতে পারে কিনা? আচ্ছা, তিস্তার যে ইস্যুটা, এটা হচ্ছে আমি আপনাদেরকে বাংলাদেশ অ্যাফেয়ার্স আমি আপনাদেরকে একটু আইডেন্টিফাই করে দিয়েছি। এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আসলেও বাংলাদেশ অ্যাফেয়ার্সে যে পড়াটা পড়বেন সেটা আপনারা দিতে পারবেন। ঠিক আছে। কনসেপচুয়ালি যদি পার্থক্য আসে চারটার জন্য আপনারা পাঁচটা ছয়টা দেওয়াটাই মোটামুটি ইনাফ। আর এক্সাম্পল আকারে একটা বা দুইটা এক্সাম্পল দিলে ভালো হয়। যদি এক্সাম্পল দিতে চান আপনারা দুইটা এক্সাম্পল উল্লেখ করতে পারেন। আর যদি পার্থক্য দিতে বলা হয়, পার্থক্য দিতে বললে আপনারা চারটা কোশ্চেনের জন্য পাঁচটা ছয়টা আপনারা পার্থক্য দিলে খুব ভালো হয়। আচ্ছা, মোটামুটি আশা করছি মোটামুটি একটা আহ, মোটামুটি একটা একটা প্রিসাইজ আইডিয়া আশা করছি আপনারা পেয়েছেন যে আপনাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই পার্ট থেকে আপনাদের আসলে কী কী দেখতে হবে। আহ, আচ্ছা, রিজার্ভ ক্রাইসিস এবং রেমিটেন্স কমে যাওয়ার ক্ষেত্রে বাজেটে মানে আচ্ছা, এটার সাথে একদম ডিরেক্টলি বাজেটের ইম্প্যাক্ট আসলে এরকম কোশ্চেন, এটা একটু বোঝার চেষ্টা করেন। একটা খুব কমন জিনিস সেটা হচ্ছে যে মানে খুব বেশি নেগেটিভ ইম্প্যাক্টওয়ালা জিনিস এটা কিন্তু ওইভাবে আসবে না। যেমন আপনি যেটা বলছেন যে রিজার্ভ ক্রাইসিস এবং রেমিটেন্স কমে যাওয়ার কারণে এবারের বাজেটের কী ধরনের ইম্প্যাক্ট পড়েছে বা বাজেট কেন ওই রকমভাবে করতে পারে নাই, হ্যাঁ, এটা কিন্তু না। এটাকে কিন্তু একটু ঘুরায় কোশ্চেন করবে যে আসলে যে রিজার্ভ ক্রাইসিস এবং রেমিটেন্স অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক রিসেশনের মধ্যেও বাংলাদেশের ইকোনমিক চ্যালেঞ্জগুলো কী এবং বাংলাদেশ এটা কীভাবে হ্যান্ডেল করেছে, কোশ্চেনটা হবে সেটা। অর্থাৎ এটাকে একটু পজিটিভভাবে রিপ্রেজেন্ট করতে হবে। আচ্ছা, অফ টপিক ভাইয়া, 47-এ কি কোটা থাকবে কিনা এটা টেনশনে। আচ্ছা, এটা এখন টেনশন বাদ দেন, কারণ হচ্ছে এটা সামনে 4 জুলাইয়ের আগে আসলে আপিলের ডিসিশনের আগে এটা কিছুই আপনারা বুঝবেন না। এটা নিয়ে এখন আর চিন্তা করেন না, কারণ এটা নিয়ে আপনি চিন্তা করে আসলে ডিসিশন কি হয় এটা আসলে মানে কি বলে এটা বোঝা যাবে না। সো এটা নিয়ে আমার মতে এই মুহূর্তে এখন বরি না করাটাই বেটার। ইন্টারন্যাশনাল টোটালটাই নোট করে ফেলাটা ইফেক্টিভ মনে হচ্ছে, বাট টাইম কম। এক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে আমি যেটা করেছিলাম, ওই যে বড় কোশ্চেন আমি দুই একটা যেটা মানে আমার পক্ষে পসিবল হয়েছিল সেগুলো হচ্ছে আমি একটু নোট করে ফেলছিলাম। আর হচ্ছে ছোট ইম্প্যারিক্যাল যেগুলো যেগুলো হচ্ছে হচ্ছে একটু প্রামাণ্য সংজ্ঞা আছে, যেগুলো আমি এই কেবলই যেটা আপনাদের সাথে শেয়ার করলাম একটু আগে আর কি, ওই টাইপের যে ছোটো কোশ্চেনগুলো সেগুলো হচ্ছে আমি একটু লিখে ফেলার চেষ্টা করছিলাম। এতটুকু করলে কিন্তু করতে পারবেন। যেমন আমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিটার্নের যে খাতা, এটা হচ্ছে মাত্র 100 পেজের, 100 পেজ লিখেছি আর কি। ওই 100 পেজ মানে এটাও কিন্তু অত আহামরি বেশি কিছু না, লেখার ক্ষেত্রে কিন্তু অত আহামরি বেশি কিছু না। মানে ছোটো কোশ্চেন যেগুলো প্রামাণ্য সংজ্ঞা বা হচ্ছে উদাহরণ টাইপের যে বিষয়গুলো সেগুলো একটু লিখেছিলাম ইম্পর্টেন্টগুলো। আর এর বাইরে হচ্ছে যেই বড় কোশ্চেন যেটা নোট করার মতো সেটা খালি নোট করেছিলাম। আচ্ছা আচ্ছা, সংবিধান মনে রাখার টিপস। আচ্ছা, সংবিধান তো মনে করেন যে প্রিলিতে যা পড়ছেন এর বাইরে রিটেনের জন্য কিন্তু সংবিধান কোন জায়গাটা স্ট্রাগল করতেছেন আমি আসলে বুঝতেছি না। হয়তোবা আপনারা হচ্ছে রাষ্ট্রপতি বা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী রিলেটেড যে অনুচ্ছেদগুলো আছে বা নির্বাচন রিলেটেড যে অনুচ্ছেদগুলো আছে সেগুলো হচ্ছে প্রথমবারের মতো যদি দেখেন ভিতরের অনুচ্ছেদগুলো, তাহলে হয়তো একটু কঠিন লাগতে পারে। বাট আমার মতো 1 থেকে 25 পর্যন্ত তো আপনাদের প্রিলির টাইমে খুব ভালো করে হয়ে যাওয়ার কথা। আর বাদ বাকি যেগুলো সেগুলো হচ্ছে
একটু অনুচ্ছেদের শুরুটা একটু মনে রাখার চেষ্টা করবেন যে প্রধানমন্ত্রী কত নাম্বার থেকে শুরু হচ্ছে, রাষ্ট্রপতি কত নাম্বার থেকে শুরু হচ্ছে, কিংবা হচ্ছে নির্বাচন কত নাম্বার থেকে শুরু হচ্ছে, যাতে অন্তত পক্ষে আপনি এক্স্যাক্ট অনুচ্ছেদ না জানলেও আপনি যাতে বলতে পারেন যে বাংলাদেশের সংবিধানের এত নং অধ্যায়ে নির্বাচন নিয়ে এত নং অনুচ্ছেদ থেকে আলোচনা করা হয়েছে, এতটুকু যাতে অন্তত আপনি দিতে পারেন। আচ্ছা, বঙ্গবন্ধু এবং পিএম এর প্রাইসগুলো নিয়ে কম ইনফো, এটা নিয়ে 15 থেকে 20 মার্কের কোশ্চেন। আচ্ছা, এটা নিয়ে আসলে 15 থেকে 20 মার্কের কোশ্চেন খুব বেশি গুরুত্ববহ না, এই কারণে এটা নিয়ে অত বেশি এই মুহূর্তে আশা করছি এই মুহূর্তে আপনাদের অত বেশি ওরিড হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশ বিষয়গুলি ক্লাসটা আচ্ছা মিস হয়ে গেছে, ইউনিক বইয়ে কিছু টপিক ওইভাবে পাইনি, সাথে টিকাও, এগুলো কি নেট গেটে ভালো করে পড়তে পারবো? এইটা আপনি অ্যাসিওরেন্সের বই বা অন্য যে কোনো একটা যদি প্রকাশনীর বই দেখেন সেখানেও পাবেন, আপনার একটু নেট ঘাটলেও পেয়ে যাবেন, বাট আমার কাছে মনে হয় অন্য যে কোনো একটা প্রকাশনীর বই দেখলেই হবে যদি ইউনিকে না পেয়ে থাকেন। আচ্ছা আচ্ছা, যদি কোনো আপনার ডাটা বা কোটেশন যদি আপনি পত্রিকার কোনো কলম থেকে পান, আপনি দেখবেন পত্রিকা কিন্তু সবসময় একটা জিনিস ক্লেম করে, তারা কোনো ডেটা কিন্তু বানায় দেয় না, তারা দেখবেন ওই তথ্যসূত্রের মধ্যেই ওই ডেটার মধ্যে লিখে রাখে। যেমন মনে করেন যে বলছে যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়েছে, তো বলবে যে মনে করেন এত পার্সেন্ট বেড়ে গেছে, অত পার্সেন্ট বেড়ে গেছে, তো দেখবেন যে ব্র্যাকেটে মনে করেন যে লেখা থাকবে টিসিবি, হ্যাঁ, ও ও এই মার্চের 2024 তথ্য অনুসারে। তো ওই ডেটার সোর্সটা হচ্ছে আপনাদের উল্লেখ করতে হবে, পেপারের নাম না, কেমন, ওই ডেটা সোর্সটা। আচ্ছা, আশা করছি মোটামুটি বুঝতে পেরেছেন। আচ্ছা, আহ, আচ্ছা, বেসিক ভিউ যে বইটা ওইটা কি অনেক ব্রড কিনা সব না? ওইটা ওইটা মোটামুটি ছোট বই করে সাধারণত, ওইটা অত বেশি ব্রড না। আচ্ছা, 48 আর্টিকেল থেকে বাকিগুলো ডিটেল মনে থাকে না এক্স্যাক্টলি, আমি এটাই গেস করেছিলাম যে আপনাদের হচ্ছে পিএম অথবা হচ্ছে মানে রাষ্ট্রপতি ওই রিলেটেড যে আর্টিকেলগুলো সেগুলোর দিকে গেলে একটু একটু প্রথম দিকে রিটার্নের জন্য ওই জিনিসগুলো নতুন, ওগুলো হচ্ছে প্রিলির টাইমে অত বেশি পড়তে হয় না, বা রিটার্নের টাইমে একটু পড়তে হয়। আপনারা হচ্ছে ওখান থেকে একটু পিএম রাষ্ট্রপতির কার্যাবলীগুলো একটু দেখবেন, আর হচ্ছে একটু গুরুত্ব সহকারে ওইটার অনুচ্ছেদগুলো, আর হচ্ছে ইলেকশন কমিশন, মহাহিসাব নিরীক্ষক, ওইটার কার্যাবলীর যে পয়েন্টগুলো সেগুলো একটু দেখবেন, তাইলে দেখবেন যে আপাতত এই চারটা যেটা বললাম এটাকে পড়েন, মানে পরের পোর্শনগুলোর জন্য 48-এর যে পরের যে অনুচ্ছেদগুলো যেগুলো আপনাদের জন্য একটু কঠিন মনে হচ্ছে, এই চারটা জিনিস আগে পড়েন, তারপর বাদ বাকিগুলো দেখেন, তাহলে দেখবেন সহজ লাগবে। আচ্ছা আচ্ছা, 45-এর রিটেনে ফাইভ আইজ অর্গানাইজেশন নিয়ে কোশ্চেন ছিল। ফাইভ আইজ আসলে ইন্টারন্যাশনাল সিকিউরিটির জন্য এটা আসলে অত বেশি আনকমন আমি বলবো না, ওইটা ওই টাইমে আসলে বেশ মোটামুটি আলোচিত ছিল, কারণ ওই টাইমে সিকিউরিটি বিষয়ক আসলে বিষয়গুলো অনেক বেশি আলোচিত হচ্ছিল। তো এই কারণে আসলে ওইটা খুব একটা বেশি আনকমন বলার আসলে সুযোগ নেই, হ্যাঁ। ইভেন ওটা আমার 43-র ভাইবার কোশ্চেনও ছিল, ঠিক আছে। এই ফাইভ আইজ নিয়ে আমাকে 43-র ভাইভাতে আমাকে কোশ্চেনও ফেস করতে হয়েছে। তো এইটা আশা করছি, এবং এটা আমার ইয়াতে দেওয়াও আছে, এটা একটু দেখলে হয়ে যাবে। হুম। আচ্ছা, আর যদি এমন হয় মনে করেন ফাইভ আইজ না, অন্য যে কোনো একটা কিছু যেটা হচ্ছে আপনি কখনো আসলে শুনেন নাই, বা আপনি আসলে মানে তেমন একটা মানে যদি এমন হয় যে আপনি কমন সেন্স ইউজ করে কাছাকাছি কোনো একটা কিছু আপনার মনে হচ্ছে এটা এরকম হতে পারে, সেক্ষেত্রে আপনি অ্যান্সার করবেন। আদারওয়াইজ আমার মতে ওগুলোতে খুব একটা বেশি রিস্ক নিয়ে খুব আননোন অ্যান্সার করবেন না, যে একেবারে যে কোনো ধারের কাছে যেটা যায় না এরকম এই ধরনের কোনো অ্যান্সার না করাটাই আমার মতে যে একটু বুদ্ধিমানের কাজ হবে, কেমন? আচ্ছা, তো আমার কাছে মনে হচ্ছে মোটামুটি আপনারা একটু ম্যাপগুলো একটু প্র্যাকটিস করবেন, আর হচ্ছে আমি যে কোশ্চেনগুলো দিয়েছি সেই কোশ্চেনগুলো আগে একটু পড়বেন, সেই সাথে হচ্ছে ডেটাগুলো হচ্ছে মানে কি বলে এই যে আমার যে লিখা যে হ্যান্ড নোটের যে পোর্শনগুলো সেগুলো যেটা দিলাম সেগুলো একটু দেখবেন, সেখান থেকে আপনার আইডিয়া পাবেন যে কীভাবে নোট করতে হবে, অথবা হচ্ছে পরীক্ষার খাতায় কীভাবে রিপ্রেজেন্ট করতে হবে, কেমন? আচ্ছা, আমার ভাইবে এক্সপিরিয়েন্সটা আমি একদিন ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো, ইনশাল্লাহ অবশ্যই। আচ্ছা, অ্যাসিডেন্সে অনেক অনেক টিকা সংবিধানে সবই কম বেশি দেখে না দিলে আনকমন, বাট বড় প্রশ্ন অনেক কম মনে হয়, টিকা নিয়ে বেশি ঝামেলায় পড়ি। আচ্ছা, এই জন্য আমি মানে ওই কারণেই আসলে আমি সংবিধানের উপর আমি আপনাদেরকে যে টিকা বা যে প্রশ্নগুলো আগে দিয়েছি শুধুমাত্র সেগুলো আগে পড়েন, তারপর বাদ বাকিগুলো পসিবল হলে চোখ বুলায় না, কিন্তু আগে যদি শুরুতে একদম সবগুলো পড়ে ফেলতে চান তাহলে দেখবেন সময় কুলাতে পারবেন না, কেমন? আচ্ছা ভাই, আপনি ভাইবা নিয়েও এমন গাইডলাইন ক্লাস রাখেন, তাহলে রিটার্ন ভাইবা তিনটায় আপনার
আচ্ছা, আমি ওইটা ভাইবার সময় ইনশাল্লাহ, ওইটা ভাইবার সময় দেখা যাবে ইনশাল্লাহ, অবশ্যই ডেফিনেটলি ভাইবা নিয়ে আপনাদের গাইডলাইন দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আপাতত আগে রিটেন নিয়ে আপনারা কনসার্ন হন। রিটেনে কিন্তু 900 নাম্বার, রিটেনে কিন্তু ভালো করতে পারলে ভাইবার উপর প্রেশার অনেকটাই কমে যায়। আপনি রিটেন যদি খুব ভালো করে দেন তাহলে হচ্ছে আপনি ভাইবা মোটামুটি একটু মিডিয়াম ভাইবা দিলেও আপনার প্রথম 3 চয়েসের ক্যাডার আপনি পেয়ে যাবেন। আপনাকে ভাইবা যদি খুব ভালো, মানে মোটামুটি অ্যাভারেজ থেকে একটু স্ট্যান্ডার্ড, অ্যাভাব অ্যাভারেজ এবং এক্সিলেন্ট ভাইবা দিলে আপনি ফার্স্ট বা সেকেন্ড চয়েস মোটামুটি আপনি মানে আশা করতে পারেন আর কি, কেমন। এছাড়াও আমার ইচ্ছা আছে যে আপনাদের শুধুমাত্র ভাইবা না, আপনাদের মোটামুটি আমার এই যে ক্যাডার সার্ভিসের এক্সপিরিয়েন্সও আমি আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। যে আসলে মানে মানে আপনাদের মানে যেই সিভিল সার্ভিসে আসার জন্য এত পরিশ্রম আপনারা করছেন, সেই সিভিল সার্ভিসে আসার পর তারপর আপনাদেরকে আপনারা কি এক্সপিরিয়েন্স করবেন, বা হচ্ছে মানে এখানকার কি কি সুযোগ সুবিধা আছে, কি কি ফ্যাসিলিটিস আছে, কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আশা করছি আমি এটা নিয়েও আলোচনা করবো ইনশাল্লাহ আপনাদের সাথে, কেমন। আচ্ছা, তো আমার কাছে মনে হয় মোটামুটি আমি আপনাদের প্রশ্নগুলো একটু, সবার প্রশ্নগুলো অ্যাড্রেস করার চেষ্টা করেছি। মোটামুটি সবার কোশ্চেনগুলো মোটামুটি অ্যাড্রেস মানে করা হয়েছে। তো আজকের ক্লাস আপনাদের আর কোনো যদি কোশ্চেন না থাকে তাহলে আর 30 সেকেন্ড থেকে 1 মিনিট এর মাঝে আমি শেষ করে দিব। আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে আমার এই যে কারেন্ট বর্তমানে যে জবে আছি, সেই জবের আসলে টাইম টেবিলের আনসার্টেনটির কারণে আমি আগে থেকে শিডিউল দিতে পারছি না। এটা আমি গত ক্লাসে আমি আপনাদেরকে বলেছি, যেদিন ক্লাস হবে আপনারা সেদিন সন্ধ্যা 7টা-8টার দিকে একটু গ্রুপে একটু পোস্টটা একটু চেক করবেন যে আমি কোনো পোস্ট দিয়েছি কিনা। অনেক ক্ষেত্রে 9টার দিকেও হয়তো বা পোস্ট দিতে পারি যে আজকে 10টায় ক্লাস নিব, যেহেতু অনলাইনে আপনারা বসেই ক্লাস করবেন। সো মানে আমি আশা করি 1 ঘন্টার নোটিশেও আপনারা আশা করি জয়েন করতে পারবেন। তো আপনারা চেষ্টা করবেন 8টা 9টা, মানে 7টা 8টা 9টা এই টাইম, বা গ্রুপে অন্তত 9টার মধ্যে একবার ঢুকে একটু দেখলেন যে আমি কোনো পোস্ট দিয়েছি কিনা যে ক্লাস নিব বা এই বিষয়ক কোনো, ঠিক আছে। তো আমার কাছে মনে হয় যে আমি অন্তত আমি আপনাদেরকে মেজর 3টা সাবজেক্ট, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এই মেজর 3টা সাবজেক্ট মোটামুটি আমি আপনাদেরকে ক্লাস নিয়ে মোটামুটি এই 3টার গাইডলাইন আমি আপনাদেরকে প্রোভাইড করতে পেরেছি, যেখানে কিন্তু 200 200 400 মোটামুটি 500 নাম্বারের একটা হিউজ অংশ আপনারা এগুলোর প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। এরপরের ক্লাসটা হোপফুলি আমি সায়েন্স অ্যান্ড আইসিটি নিতে পারি বা ইংলিশ নিতে পারি, আমি জানিয়ে দিব ইনশাল্লাহ। জি, আচ্ছা, একটা মানে একটা বেস্ট বই সাজেস্ট করেন। আচ্ছা, একটা বেস্ট বই সাজেস্ট করলে আমি বলবো যে যদি একটা সিঙ্গেল বই দেখতে চান, আমি ম্যানুয়াল বইটা একটু দেখে নিয়ে তারপর আমি কমেন্ট করতে চাই, ঠিক আছে। আমি ম্যানুয়াল, যেহেতু অনেকেই বলছেন অনেক ভালো করেছে, সো ম্যানুয়াল বইটা আমি একটু দেখে নিই, তারপর হয়তো বা কমেন্ট করতে পারি। বেসিক ভিউ আসলে অনেক পরে বাজারে আসে, ওটার জন্য ওয়েট করতে থাকলে আসলে অনেক বেশি লেট হয়ে যায়। সো আমি ম্যানুয়ালটা দেখে আমি আপনাদেরকে জানাতে পারবো হয়তো বা, ঠিক আছে। রিটেন পর্যন্ত ব্যাংক বা অন্য কোনো জবের প্রিপারেশন নেওয়াটা ঠিক হবে কি না, ম্যানুয়াল সবাই অনেকেই বলছেন ভালো করছে। মেন্সটা আমার সময় অত বেশি ভালো লাগে নাই, হ্যাঁ, মেন্সটা আমার মনে হয় অ্যাভয়েড করতে পারেন, ঠিক আছে, মেন্সটা দরকার নেই। ম্যানুয়ালটা একটু দেখে ম্যানুয়ালটা হয়তো বা নিতে পারেন, যেহেতু বেসিক ভিউ অনেক পরে আসবে এবং যে টাইমে আসে ওই টাইমে আসলে পড়ে শেষ করাটাও একটু টাফ হয়ে যায়। রিটেন পর্যন্ত ব্যাংক বা অন্য জবের প্রিপারেশন আপনাদের নিতে হবে না। রিটেন পর্যন্ত আপনাদের রিটেনের প্রিপারেশন নিলেই এর মাঝখানে অন্য যে কোনো যেসব পরীক্ষা দিবেন সবগুলোতে দেখবেন অনেক ভালো করবেন। রিটেনের টাইমে যে পরিমাণ এফোর্ট দিতে হয়, যে পরিমাণ পড়াশোনা করতে হয়, ওইটাতে দেখবেন বাদ বাকিগুলো আপনাদের এমনিতেই হয়ে যাবে। সো ওটা নিয়ে ওয়ারি করার কিছু নেই। যাক, ঠিক আছে, তাহলে আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা থাকবে সব সময়ের জন্য। অনেক অনেক দোয়া থাকবে, আমার জন্য দোয়া রাখবেন। আর হচ্ছে নেক্সট ইনশাল্লাহ হচ্ছে আমরা ইংরেজি বা সায়েন্স বা আইসিটি নেক্সট আরেকটা গাইডলাইন নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আর এর পাশাপাশি হচ্ছে আমি বিভিন্ন সাবজেক্টের আমার মডেল টেস্ট বা হচ্ছে যদি ছোটোখাটো যে নোটগুলো থাকে সেগুলোর একটু আইডিয়া আপনাদের মানে যাতে আপনারা পান, সে কারণে আমার লেখা আমি কিছু কিছু আমিও ড্রাইভে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আজকে লাইভ এখন এই মুহূর্তে এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া রাখবেন, আবারও আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। আমি তাহলে লাইভ এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।